আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে ডুয়েট কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনফারেন্স জার্নি উইথ ফেইথ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। মোবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডুয়েটের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারের প্রতি এবং প্রভাইস চ্যান্সেলর স্যার as well as the deans of different departments and the different faculties and the deans of and the heads of different departments, the faculty members as well as the students. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দ্বিতীয়ত যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যখন আমি সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার, ভাইস চ্যান্সেলর as well as the deans and the heads and different faculty members তাদেরকে যখন দেখলাম, তখন আমি একটি কথা বলেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হলো যে এখন থেকে যদি আপনি 700, 800, 1000 বছর আগের আন্দালুসিয়া, যেটাকে মুসলিম স্পেন বলা হয়, আন্দালুসিয়ায় যে ইউনিভার্সিটিগুলো ছিল, কর্ডোবাতে অথবা গ্রেনাডাতে যে ইউনিভার্সিটিগুলো ছিল, সেই ইউনিভার্সিটিতে যারা ফ্যাকাল্টি মেম্বার ছিলেন, ভাইস চ্যান্সেলার্স অথবা ডিনস অথবা প্রফেসর্স যারা ছিলেন, তাদের অবয়বের দিকে যদি তাকান, তাহলে ডুয়েটের যারা আছেন তাদের অবয়বের অনেকটা মিল পাবেন। আপনি যদি এখনও দেখেন, ইউনিভার্সিটিগুলোতে আসলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওরিয়েন্টেশন? ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন প্রোগ্রামগুলোতে যেখানে কনফার্মেন্টস অফ ডিগ্রিজ হয়, দ্য ডিগ্রিজ আর কনফার্ড আপন দি গ্র্যাজুয়েটিং স্টুডেন্টস, যেখানে হয় সেখানে যে একটা ড্রেস কোড মেনটেন করা হয়। কেন এটা করা হয়? আমি 1 নম্বরে ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিকে যদি আসি, আপনাদেরকে বলতে চাই, ওরিয়েন্টেশন মানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু দি ওরিয়েন্ট, অ্যান্ড ইউ নো দ্যাট দেয়ার আর 2 words in English referring to the east and the west, Orient and Occident. Orient means east, and east is predominantly Muslim or Islamic world. আপনি যদি ইস্টের দিকে তাকান, তাহলে দেখবেন যে ইস্ট মানে হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড। যদি আপনি মিডল ইস্টের দিকে তাকান, অথবা একেবারে ফার ইস্ট, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অথবা যদি আপনি সাউথ ইস্ট, যদি আপনি বাংলাদেশ অথবা পাকিস্তান এই অঞ্চলের দিকে যদি আপনি তাকান, অথবা যদি আফগানিস্তান অথবা সেন্ট্রাল এশিয়ার দিকে যদি আপনি তাকান, যেটি ধরেন রাশিয়ার অধীনস্থ যে দেশগুলো ছিল, এই সকলের দিকে আপনি তাকিয়ে দেখেন তো প্রিডমিনেন্টলি এটি মুসলিম। আবার যদি ইস্ট অ্যান্ড ওয়েস্টের পার্থক্য করেন, তাহলে আপনি ইস্টের দিকেই নিশ্চয়ই আপনি ফেলে দেবেন আফ্রিকাকে, এবং সেখানেও আপনি দেখবেন যে এটি পুরোটাই কি মুসলিম। অতএব যখন ইস্ট বলা হয়, ওরিয়েন্ট মানে ওরিয়েন্টেশন মানে ওরিয়েন্ট টু দ্য ইস্ট যখন বলা হয়, তখন মুসলিম ইউনিভার্সিটিগুলোতে অমুসলিমরা পড়াশোনা করতে গেলে সেখানে মুসলিমদের যে ফুড, ড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে ক্যারেক্টার রিলেটিং যে এটিকেটগুলো তাদেরকে জানতে হতো। এখনকার ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোর কথা আমি বলছি না। ইভেন আমরা যখন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করি, তখন আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো আমরা করতাম 2 দিন বা 3 দিন ব্যাপী, এবং এই ওরিয়েন্টেশনগুলোতে সাধারণত এই ইউনিভার্সিটির রুলস, রেগুলেশন, এথিক্স অ্যান্ড দ্য এটিকেটস এগুলো তাদেরকে জানানো হতো, যে এখানে চলতে হলে এই ক্রম, এভাবে চলতে হবে। কারণ মুসলিম ইউনিভার্সিটিগুলো ট্রুলি ইন্টারন্যাশনাল ছিল। একই ছাদের নিচে সেখানে মাল্টি লিঙ্গুয়াল, মাল্টি ন্যাশনাল, অথবা যদি আমরা বলি মাল্টি রিলিজিয়াস পার্সোনাল স্টুডেন্টসরা সেখানে পড়াশোনা করতো। কেউ হয়তো ইউরোপ থেকে এসছে, কেউ হয়তো মিডল ইস্ট থেকে এসছে, কেউ হয়তো ফার ইস্ট থেকে এসছে, অথবা কেউ আফ্রিকা থেকে গিয়েছে। তারা সেখানে একই ছাদের নিচে একই শিক্ষকের অধীনে তারা পড়াশোনা করতো। আর শিক্ষকরা কারা ছিল? অল অফ দেম উইদাউট এনি এক্সেপশন, তারা সবাই ছিল মুসলিম প্রফেসর্স। হয়তো ইবনে খালদুন আর আবেসিনা, অথবা ইবনে রুশদ, অথবা জাবের ইবনে আল হাইয়ান, অথবা ইবনে আল হাইসাম, অথবা আল খাওয়ারিজম, তারাই ছিল সেখানে, অথবা আল বিরুনি, অথবা আল কিন্দি, তারা সেখানে ছিল প্রফেসর, এবং তাদের কাছে তাদেরকে পড়াশোনা করতে হতো। শিক্ষকরা, ওস্তাদরা অথবা প্রফেসররা, আপনি ইউ কুডন্ট ডিস্টিংগুইশ বিটুইন এ প্রফেসর, এ মেডিকেল সায়েন্টিস্ট, অথবা যদি বলি অথবা এ কোর সায়েন্টিস্ট, হার্ড সায়েন্সে যারা এক্সপার্ট, এরকম একজন। আবার অন দ্য আদার হ্যান্ড যিনি একেবারে থিওলজিয়ান অথবা এক্সপার্টস ইন দি কোরআন অ্যান্ড হাদিস অ্যান্ড
থিওলজি অথবা যদি ফিক্স জুরিসপ্রুডেন্স অর হিস্ট্রি ইত্যাদিতে আপনি যারা এক্সপার্ট তাদের মাঝে আপনি ড্রেস কোডগত কোনো পার্থক্য তৈরি করতেই পারতেন না। তিনি কি মসজিদের ইমাম, তিনি কি জুমার খতিব, তিনি কি ঈদগাহের খতিব, নাকি তিনি ইউনিভার্সিটির প্রফেসর, তিনি স্পেন্ডিং হিজ টাইম ইন ল্যাবস অ্যান্ড ল্যাবরেটরিজ, ইভেন সার্চিং অ্যান্ড রিসার্চিং ইন দ্য স্পেস, ইন দ্য ওশন, আপনি এটা ডিফারেন্সিয়েট করতে পারতেন না। অথবা তিনি কি কোরআন নিয়ে আলোচনা করছেন নাকি তিনি হাদিস নিয়ে গবেষণা করছেন, আপনি এটা দেখতেও আপনি এই ডিফারেন্সিয়েট করতে পারতেন না। আমি যদি ইবনে সিনার কথা আপনাকে বলি, ইবনে সিনা দ্য পায়োনিয়ার অর দ্য ফাদার অফ মডার্ন ডে মেডিকেল সায়েন্স অর হসপিটাল ম্যানেজমেন্ট, তিনি কিন্তু কোরআন মুফাসসির। আপনি যদি এখনো গুগলে সার্চ দেন তাহলে আপনি দেখবেন যে ইবনে সিনা তাফসির, দেখবেন তাফসির পেয়ে যাবেন। আল রাজি এর কথা যদি আপনি বলেন তাহলে দেখবেন একদিকে তিনি সায়েন্টিস্ট, আবার অন্যদিকে তিনি কি মানে যদি আমরা বলি যে এই হার্ড সায়েন্স বা কোর সায়েন্স তিনি এইদিকে, আবার যদি সফট সায়েন্স বা রিলিজিয়াস সায়েন্সের কথা বলি তাহলে তিনি সেখানকার সায়েন্টিস্ট। এই যে একটা দুটোর যে ব্লেন্ডিং, এটা কেবলমাত্র মুসলমানদের মাঝে ঘটেছে জ্ঞানগত দিক থেকে এবং তাদের চরিত্রগত দিক থেকে। তাহলে যেহেতু তাদের প্রফেসররা তারা এরকম পোশাক মেনটেন করতেন, অতএব তাদের স্টুডেন্টরাও তারা দে ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দ্য ড্রেস কোড অফ দেয়ার প্রফেসর্স, অফ দেয়ার টিচার্স, দেয়ার মেন্টরস। এবং এখন থেকে যদি আপনি 200-250 বছর আগের ইউরোপিয়ান সায়েন্টিস্টের তাদেরও ছবিগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে প্রায় এরকমই, মানে তাদের মানে গ্রোয়িং দেয়ার বিয়ার্ড, মানে খুব লম্বা তাদের আছে, দাড়ি আছে তাদের, এরকম একটা অবস্থায় তারা ছিল। আচ্ছা, এটা তো 1 নম্বর কথা বলছি। 2 নম্বর আবার এখানে ড্রেস কোডের বাইরে কিন্তু খাবারের কোডও আছে, কারণ মুসলিম ইউনিভার্সিটিগুলোতে সেখানে অ্যালকোহল অর মানে আমরা যদি বলি পর্নোগ্রাফি অন ওয়ান হ্যান্ড, আবার যদি ধরেন বলি সেখানে পর্কস, এটা পিগস ইত্যাদি কিন্তু নিষিদ্ধ, তবে তারা এগুলো কনজিউম করতে পারতো না, এগুলো অ্যাভেলেবল ছিল না। ফলে এই জায়গায় তাদেরকে একটা কোড মেনটেন করতে হতো। কিন্তু যখন গ্রাজুয়েশন হতো, গ্রাজুয়েশনে এখনও বলেন তো আপনি যখন ইউনিভার্সিটিতে আসেন আপনাদের গ্রাজুয়েশন মানে সেরিমনির, অথবা যদি আমরা বলি যেটাকে মানে কনভোকেশনের এখনকার ড্রেস কোড দেখেন তো কি। আপনি কিন্তু এখানে যারা আছেন আপনারা কিন্তু ওই রকম ড্রেস কোড করে, যেমন আমি যেরকম ড্রেস পরে এসেছি এরকম পরে কিন্তু আপনারা ইউনিভার্সিটি ক্লাসরুমে আপনারা আসেন না, কিন্তু কনভোকেশনে আপনারা যান। তো কনভোকেশনে কেন হঠাৎ করে আপনার মাথায় টুপি চলে আসলো, আবার কেন গাউন চলে আসলো? গাউন এবং টুপির মানে কি? মানে হচ্ছে আপনারা যেহেতু মানে তখনকার কথা বলছি, যেহেতু মুসলিম শেখদের কাছ থেকে তাদেরকে সার্টিফিকেট নিতে হতো, অতএব শেখদের ড্রেস কোড পরে তাদেরকে আসতে হতো, অতএব তারা শেখ হয়ে যেত, মিনিং দে ওয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ শেখ। শেখ আমরা কেবল কোরআনিক সায়েন্সের অথবা রিলিজিয়াস সায়েন্সের শেখ বলছি না, আমরা মডার্ন সায়েন্সের শেখও বলছি। তারা মডার্ন সায়েন্সের শেখ হিসেবে তারা যেত। রজার বেকন শো এরা দেখেন না তারা কোথায় পড়াশোনা করেছে, দে আর দ্য স্টুডেন্টস অফ দ্য মুসলিম ইউনিভার্সিটিস। অথবা এইরকম একটা মানে আমরা যদি হেরিটেজের কথা বলি বা এরকম একটা অবয়ব দৃশ্য আমি এখানে দেখতে পেয়েছি। আমি আশা করছি যে আপনারাও ইনশাআল্লাহ কোনো এক সময় মুসলমানদের যে লস্ট গ্লোরি অথবা লস্ট লিগাসি, এটা অবশ্যই আপনারা রিভাইভ করবেন, এটাকে অবশ্যই আপনারা পুনর্জীবিত করবেন ইনশাআল্লাহ। এবং আবারও যেমনিভাবে এখন তো আসলে সায়েন্সের সেকেন্ড রেনেসা চলছে, কিন্তু ফার্স্ট রেনেসা ওয়াজ ইনিশিয়েটেড অ্যান্ড এস্টাবলিশড বাই দ্য মুসলিমস। সেই থার্ড যদি কোনো রেনেসাই পৃথিবীতে হয় তাহলে যেন আপনাদের হাত ধরে হয় ইনশাআল্লাহ। এবং এই কারণে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনাদেরকে সময়টাকে খুবই ক্যালকুলেটেড প্রোডাক্টিভ ওয়েতে আপনাদের সময়গুলোকে অবশ্যই ব্যয় করতে হবে। আমাদেরকে মুসলিমদেরকে খুবই আনফর্চুনেটলি আজকে তাদের যে কোর ফোকাস অথবা দ্য অবজেক্টিভ অফ দেয়ার এক্সিস্টেন্স অন আর্থ, যেই কারণে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট অফ দ্য নেশনস ক্রিয়েটেড ফর দ্য ওয়েলফেয়ার এন্ড দ্য বেনিফিটস অফ দ্য হিউম্যানিটি। তোমরা হচ্ছে শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণে তৈরি করা হয়েছে। আপনারা যেন এইটা ভুলে যান, এই কারণে এখনকার এই পৃথিবীতে বহু ধরনের আয়োজন আছে। এই আয়োজনগুলোর মধ্যে একটি হচ্ছে সমকামিতা, সমতার আড়ালে সমকামিতা। সেই জায়গাটাকে আপনাদেরকে ভালো করে অ্যাড্রেস করতে হবে, আপনাদেরকে জায়গাটাকে ভালো করে বুঝতে হবে। আমি কেবল কয়েকটা প্রেমিস একটু আলোচনার জন্য উপস্থাপন করে তারপরে মূল আলোচনা আমি একটু যেতে চাই। এখনকার সময় দেখতে পাবেন যে বটতলা একদল পাগলা লোক তারা বসবাস করে, পাগলের মতো। এরা অনেকটা মনে হচ্ছে যেন পাগলা গারদ থেকে উঠে এসেছে। এদের সবাইকে আপনি কম বেশ চিনতে পাবেন, তাদের চেহারাগুলো কেমন যেন একটু উস্কো খুস্কো,
মনে হচ্ছে যেন মানে কোথাও থেকে মাত্র এখন উঠে এসেছে কোনো পাগলা গারদ থেকে, অথবা এমন কিছু একটা সেবন করে এসেছে যেটা তার মানবিক যে সেন্স এটা তার মধ্যে নাই, এখন উপস্থিত নাই। দেখতে দেখা যায় ছেলের মতো, কিন্তু অঙ্গভঙ্গি অনেকটা মেয়ের মতো। ছোটবেলায় আমরা গ্রাম অঞ্চলে আমাদের দাদা অথবা দাদিদেরকে, নানা বা নানিদেরকে, চাচা চাচিদেরকে দেখতে বলতাম, এই তুই মেয়েদের মতো চলস কেন, তুই মেয়ের মতো করে আচরণ করিস কেন, মানে মেয়েলি স্বভাব কেন, এদেরকে একটু ন্যাকামি করে এরকম একটু ভাব দেখে তাদেরকে শাসানো হতো। এরকম কিছু কিছু মানুষ তারা সত্যি করতে বায়োলজিক্যালি তারা পুরুষ, কিন্তু অঙ্গভঙ্গ করে একটু কেবল অ্যাবনর্মাল একটু নারী টাইপের। আবার কিছু কিছু দেখবেন তারা আসলে নারী, তার হয়ে গেছে, কয়েকটা সন্তান আছে, হঠাৎ করে সে বলল আমি মনে মনে পুরুষ, এবং এখন এসে সে দাবি করবে যে আমি তো পুরুষ হয়ে গেছি, এবং পুরুষের মতো একটু একটা টাইট প্যান্ট অথবা একটা শার্ট এরকম কিছু একটু পরে সে একটু পুরুষালী ভাব দেখাতে চায়, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে ওয়েভ আছে এটা তো আর ঢাকতে পারে না। তো ফলে কিছু জিনিস এক্সপোজড হয়ে যায়, এবং সে কোনো না কোনো ভাবে একটু দেখাতে চায় যে না আমি তো একটু পুরুষের মতো হয়ে গেছি, এরকম একটা ভাব কিছু দেখতে চায়, তারা দেখাতে চায়। মূলত এরা যারা এই কাজগুলো করছে এবং এই জিনিসগুলো তারা দেখাতে চায়, সত্যিকার অর্থে এদের মানসিক প্রবলেম আছে, এরা মানসিক রোগী। কিন্তু এই মানসিক রোগটা এখন অধিকারের আড়ালে, অধিকারের ছন্দে অথবা অধিকারের বিভিন্ন স্লোগানের মাধ্যমে এগুলো তারা উপস্থাপন করতে চায়। এই জায়গাটাতে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে বা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই জায়গায় আমি একটা উপাখ্যানের কথা বলি। লুইস ক্যারল তার বিখ্যাত অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এই বইতে তিনি চমৎকার একটি গল্প তিনি উপস্থাপন করেছেন। এখানে কোনো কিছু ঠিক মতো চলে না, এখানকার শুয়োপোকাগুলো হুক্কা খায়, এখানকার নুড়ি পাথরগুলো কেক হয়ে যায়, আবার ছোট শিশুরা হঠাৎ করে হয়ে যায় শুকর ছানা। আজব দেশের রানী বিচারক যিনি আছেন তিনি বলেন আগে হবে শাস্তি তারপরে হবে বিচার, আগে হবে ফাঁসি তারপর রায় কি হবে, ফাঁসি চাই দিতে হবে। হয়েছে না এরকম? বাংলাদেশের কথা মনে আছে নাকি আপনাদের? হ্যাঁ, মনে নাই আপনাদের? শাহবাগীরা যাদের গায়ে একটু গন্ধ আছে, এরকম শাহবাগীরা এখানে ডেকে বলেছে না ফাঁসি চাই দিতে হবে। এরকম একটা আজব দেশ, এক রানীর হাত ধরে এরকম একটা আজব দেশ কোথাও তৈরি হয়েছিল, সেখানে সবকিছু এরকম উল্টাপাল্টা চলে। এবং সেখানে আমরা যেই অ্যালিসের কথা বলছি, এই অ্যালিস তার যে ওয়ান্ডারল্যান্ডের কথা বলছি, তিনি হঠাৎ করে পথ বলে তিনি একটা খরগোশের পেছনে, সাদা একটা খরগোশের পেছনে তিনি একবার দৌড়াচ্ছিলেন, হঠাৎ করে তিনি একটি গর্তের মধ্যে ঢুকে গেছেন। গর্তের মধ্যে ঢুকে যাওয়ার পর রিপোর্ট দেখেন ডিফারেন্ট ওয়ার্ল্ড, সেখানে সব কিছুই একেবারে এলোমেলোভাবে চলছে। সেখানে পুরুষরা নারীদের মতো করে চলে, নারীরা পুরুষদের মতো করে চলে, পুরুষরা পুরুষের বিয়ে করে, নারীরা নারীদের বিয়ে করে, সেখানকার কোনো আইন ঠিক মতো চলে না। এটা কেমন যেন এভরিথিং হ্যাজ বিকাম টপসি টার্ভি, কেমন যেন সব উলট পালট হয়ে গেছে। আগের যে সকল ধারণা আছে এই সকল ধারণার কোনো সেখানকার অস্তিত্বই নাই। এইরকম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করার একটা প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় একদল লোক তারা হাবুডুবু খাচ্ছে এবং তারা তাদের আইডেন্টিটি ক্রাইসিসে তারা আছে। এই আইডেন্টিটি ক্রাইসিসটা কি কারণে তাদের মধ্যে তৈরি হয়েছে সেই কারণগুলো আমরা একটু আপনাদের কাছে একটু উপস্থাপন করার চেষ্টা করব। 2022 সালের কথা একটু বলছি আপনাদেরকে। 2022 সালে কানাডার একটা বিশ্ববিদ্যালয়ে একটা পোস্টার, সেখানে ডাইভার্সিটি ইন লাভ, ভালোবাসার বৈচিত্র্য এরকম নামে একটা প্রোগ্রামের আয়োজন করা হলো। সেই প্রোগ্রামকে কেন্দ্র করে ইউনিভার্সিটির বিভিন্ন গেটগুলোকে সাজানো হলো, বিভিন্ন জায়গা হলগুলো অথবা তাদের ক্যাম্পাসগুলোকে সাজানো হলো। সেখানে একটা ছবি পোস্টার এখানে টানিয়ে দেওয়া হলো। সেই পোস্টার ছিল দুজন হিজাবি গার্লস, দুজন হিজাবি সিস্টার স্টুডেন্টস অফ দ্যাট ইউনিভার্সিটি। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরছে এবং ভালোবাসায়, তথাকথিত রোমাঞ্চকর ভালোবাসায় একজন আরেকজনকে চুমু দিচ্ছে। এটা 2022 সালের কথা বলছি, 2022-এর 17ই মের কথা বলছি। এটা যখন পোস্টারে যখন মুসলমানদের, মুসলিম ছাত্রদের, শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হলো, তখন সমগ্র কানাডায় স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, মসজিদ থেকে মক্তব পর্যন্ত, এমনকি রাস্তাঘাট থেকে বাজার, শপিং মলগুলো পর্যন্ত মুসলমানরা বিক্ষোভে তারা ফেটে পড়লো। এমনকি তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে তারা আপনার যেরকম গ্রাফিটি এঁকেছেন এরকম তারা গ্রাফিটি আঁকলো, সেই মনি ইউ ও মাই ইউনিভার্সিটি ফর সাচ অ্যান ইনসাল্টিং মকারি পোস্ট টু মাই রিলিজিয়ন। মুসলিম সম্প্রদায়ের একজন শিক্ষার্থী লিখলেন, হে আমার বিশ্ববিদ্যালয়, তোমার জন্য লজ্জা হয়, তুমি
আমার ধর্মের প্রতি এরকম উপহাস বা ঠাট্টা করতে পারলে, যেটা আমার জন্য অপমানজনক। মুসলিম সম্প্রদায় সম্মিলিতভাবে তারা হাজার হাজার স্বাক্ষর তারা কালেকশন করলো, তারা পিটিশন জমা দিল, বিশ্ববিদ্যালয়ে তারা পোস্টারটিকে সরিয়ে নিতে তারা বাধ্য হয়েছে। কিন্তু কথিত যে সকল LGBTQ+ নেশন, তারা এর বিরুদ্ধে দাঁড়ালো, তারা এর একটা শিরোনাম দিল, তার এর বিরুদ্ধে তারা ক্যাম্পেইন তৈরি করলো। ক্যাম্পেইনে তারা শিরোনাম দিল, মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদের পর বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা মহিলাদের চুম্বনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এবং তারা মুসলমানদের এই অ্যাকশনটিকে, আমি বলছি না রিঅ্যাকশন, অ্যাকশনটিকে তারা অপ্রয়োজনীয়ভাবে সমকা ভীতিপূর্ণ ইত্যাদি বলে তারা চিত্রিত করার চেষ্টা করলো, সেখানে কম্মোশন ডেভেলপ করলো। এবং কোনো একটা সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটাকে পার্মানেন্টলি ক্যাম্পাস থেকে ওই পোস্টারটাকে ডিলিট করতে বাধ্য হলো, এবং এর মাধ্যমে বিজয় হলো সেখানকার ক্যানাডিয়ান মুসলিম ইউনিভার্সিটি, মুসলিম ছাত্রদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের বিজয়। যেমনিভাবে কিছুদিন আগে আপনারা এরকম একটা বিজয় সাধন করেছেন না আপনারা? আমি দুটো ঘটনার স্মৃতিচারণ করতে চাই, ওইখানে যেটা ঘটেছে, এখানে যেটা ঘটেছে। কানাডা ওয়েস্ট এবং বাংলাদেশে ইস্ট, ডুয়েট। এবং আমি মনে করি ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে যে ডুয়েটের এই এক্সাম্পল বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামীতে যদি পরিবর্তিত বাংলাদেশ তৈরি হয়, তাহলে এই আন্দোলন শুরু হয়েছিল ডুয়েট থেকে, এটা অবশ্যই ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকতেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সম্প্রতি খুবই দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে। সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এডলফ খান, নাকি? সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর। শুক্রবারে আউট অফ মাই ইন্টারেস্ট অ্যান্ড কিউরিওসিটি আমি একটু সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে তার ফেসবুকে ঢুকে আমি কতক্ষণ পর্যন্ত একটা স্টান্ড ছিলাম, ডাউনফাউন্ড ছিলাম, ওয়েদার হি ইজ শি অর শি ইজ হি। আমি বুঝতে পারি না যে ঘটনা কি আসলে, এটা কি আমি আসলে বুঝতে পারি না। এটা কি অন্য কোনো গ্রহ থেকে নিশ্চয়ই এসে, এটা আমার পরবর্তীতে মনে হয়েছে। এবং এখন সোশ্যাল মিডিয়াতে একটা বড় ধরনের, মানে তার অঙ্গভঙ্গি, তার জামা কাপড়, ড্রেস কোড, এমনকি যে সকল অর্নামেন্টসগুলো পরে, যে মেকআপ করে, এই মেকআপগুলো সবই হচ্ছে কি নারীদের, লেডিস। এইরকম একটা মানসিকতা। এবং নেটিজেনরা অলরেডি নারীবাদী পুরুষ, সুদর্শন নারীবাদী পুরুষ নাকি সবচেয়ে সুদর্শন নারীবাদী পুরুষ, এইরকম একটা ক্যাম্পেইন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, যে তাকে কেন্দ্র করে। এবং এতে আমরা যেটা, আমি আজকে দেখলাম, আজকে বা গতকাল দেখলাম, তিনি অলরেডি ক্ষমা চেয়েছেন যে না, আমি এরকম কিছু না। তার মানে আপনারা যে কত বড় শক্তি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের উপস্থিতি গোটা পৃথিবীর যে ভিত কাঁপিয়ে দিচ্ছে, এটাকে আপনারা বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা, সোশ্যাল মিডিয়াতে আপনাদের সময়, অন্যায়ভাবে সময় ব্যয়কে আমি পছন্দ করি না, কিন্তু আপনারা জানেন আমেরিকান কন্টিনেন্টের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন গাজার পক্ষে উপচে পড়া আন্দোলনে শিক্ষার্থীরা যখন ভিড় জমায়, যখন সেখানে তারা চিৎকার করে বলে, তারা যখন কাঁদে, কেন এটা হয়েছে জানেন? এই যে আপনাদের সোশ্যাল মিডিয়ার ফোর্সগুলো, কারণ তাদের ওয়াশিংটন টাইমস, তাদের নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তাদের BBC অথবা তাদের CNN অথবা তাদের ABC, এগুলো কোনোটাই গাজাকে ফোকাসে আনে না। বরং গাজায় যারা আছে ভিকটিমদেরকে তারা টেরোরিস্ট অথবা ভিকটিমদেরকে তারা অপ্রেসর হিসেবে তারা দেখাতে চায়। কিন্তু এরা জানলো কি হবে? আমেরিকা তো বায়াসড একটা কমিউনিটি, একটা বায়াস সোসাইটি। সেখানে তো সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য আকারে সেখানে প্রদর্শন করা হয়েছে, বা প্রদর্শন অব্যাহতভাবে করা হচ্ছে। তাহলে কিভাবে এত বড় বিপ্লব হয়ে গেল? প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কেন এটা হয়েছে? গাজা সেই অক্ষত একটা গাজার পক্ষে। কারণ কি জানেন? কারণ আপনাদের সোশ্যাল মিডিয়ার উপস্থিতি। কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তো আপনি জানেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, ফলোয়ার্স অফ ফলোয়ার্স অফ ফলোয়ার্স, যদি তাদের কাছে চলে যায়, আপনার আমেরিকার কোনো বন্ধু অথবা কোনো কালিগ অথবা আপনার কোনো পরিচিত কেউ বা আপনার কোনো আত্মীয় যখন এটা শেয়ার দিয়েছে, তখন ওই অঞ্চলে এটা পৌঁছে গিয়েছে। এবং তাদের মধ্যে মানে এমনকি পাগল ট্রাম্প পর্যন্ত এটা বলতে বাধ্য হয়েছে যে এইটা কেন আমরা তো এগুলো, এবং জায়নিস্ট মিডিয়াগুলো বলেছে আমরা জায়নিস্ট মিডিয়া নিয়ন্ত্রণে থাকার পরেও আমরা মিডিয়ার কাছে পরাজিত হয়েছি। কোন মিডিয়ার কাছে পরাজিত হয়েছে? তারা সোশ্যাল মিডিয়ার কাছে তারা পরাজিত, কারণ এটা তো তারা নিয়ন্ত্রণ করতে পারে। বিভিন্ন ধরনের তারা
নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের শব্দ দিয়ে তারা এটাকে ব্যান করার অথবা কথিত আপনার মানে তাদের কমিউনিটি গাইডলাইন দিয়ে তারা এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু তারপরেও আপনারা যে ডায়নামিক্যালি সেগুলোকে প্রেজেন্ট করেন, এই প্রেজেন্টেশনটা সেটা কখনো কখনো টিকটকের মাধ্যমে হতে পারে, কখনো কখনো ইউটিউবের মাধ্যমে, কখনো ইনস্টাগ্রামের মাধ্যমে হতে পারে, সেগুলো তাদের দৃষ্টিকে আকর্ষণ করেছে এবং এই কারণে তারা বিক্ষোভে ফেটে পড়েছে। এবং আপনারা দেখেছেন রিসেন্টলি আরেকটা জায়নিস্ট, যদি আমরা রেজিমের কথা বলি, ব্রিটিশ বা আরেকটা জায়নিস্ট রেজিম, যদিও তারা সত্যি তারা পলিটিক্যালি জায়নিস্ট, ইকোনমিক্যালি জায়নিস্ট, রিলিজিয়াসলি তারা জায়নিস্ট না, এরা বলতে বাধ্য হয়েছে যদি আগামী মানে অক্টোবরের কথা বলেছে অথবা সেপ্টেম্বরের কথা, যে এতদিনের মধ্যে যদি গাজাকে বা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত না দেওয়া হয় তাহলে তারা স্বীকৃতি দিয়ে দেবে, অগ্রিম তারা স্বীকৃতি দিয়ে দেবে। এরকম একটা কথা তারা বলতে বাধ্য হয়েছে। ইট ইজ বিকজ অফ ইউ, বিকজ অফ ইউর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম, আমার বন্ধুরা বোনেরা, আমি যে কথা বলছিলাম যে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে আমরা যেই একটা ওয়ার্ল্ডে বসবাস করছি, এই ওয়ার্ল্ডের নতুন এই প্যারাডাইম কারা তৈরি করলো, কি কারণে তৈরি হলো, আমি সেই জায়গাগুলোতে একটু যাব। আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে দুটো জিনিস একটু বলে রাখতে চাই। প্রথমেই আলোচনাটা এটা চলবে ইনশাআল্লাহ, দেন উই উইল গো ফর সালাহ ইনশাআল্লাহ, সালাতুল ইশা। সালাতুল ইশার পর আমার একটা মানে প্রেজেন্টেশন আছে, যেটা আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো। সে জায়গায় আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকবে, যে আমরা কিভাবে এই সংকটের মধ্যে আমরা পড়ে গিয়েছি, এই সংকট থেকে উত্তরণের আমাদের উপায় কি। প্রশ্ন হচ্ছে যে এই কথিত LGBTQ অথবা আমরা যদি বলি এই যে সমকামিতার এই আন্দোলন, এই মুভমেন্ট, এটা শুরু হলো কিভাবে এবং এটার বিস্তার হলো কিভাবে। 2008 সালে কথা বলি, মানে এটা আরো আগে থেকে শুরু হয়েছে, যেটি আমি দ্বিতীয় পর্বে গিয়ে আলোচনা করব। 2008 সালে কথা বলি, বিশেষ করে তরুণদেরকে লক্ষ্য করে LGBT আন্দোলনের উল্লেখযোগ্য প্রসার শুরু হয় মূলত 2008 সাল থেকে। এই সময় LGBT সাহিত্য এবং সংস্কৃতিতে ব্যাপক পরিমাণ প্রভাব ফেলে এবং এখানে উপস্থিতি দেখা যায়। জনপ্রিয় কমেডি সিরিজ যদি আপনি লুম্বার জেনেস এর দিকে যদি আপনি তাকান, যেখানে আপনি দেখবেন যে যিনি এটি লিখেছেন তিনি একজন ট্রান্সজেন্ডার নারী, সমকামী নারী, তিনি এটি লিখেছেন এবং তার দুজন সমকামী বাবা ছিল। 2010 সালে যেখানে মূলধারার প্রকাশকরা তরুণদের জন্য প্রায় 10টি এরকম সমকামী চরিত্রের বই তারা প্রকাশ করে, 2016 সালে গিয়ে তারা এটি 80টি বইতে তারা রূপান্তরিত করে। এবং বর্তমানে আপনি দেখবেন যে বার্ষিক রেইনবো বুক লিস্ট ইত্যাদি নামে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়, এমনকি শিশুদের জন্যও এরকম LGBTQ অথবা সমকামী বান্ধব বই সেখানে লেখা হচ্ছে। আবার আপনি দেখবেন যে যুক্তরাজ্যের পাবলিক লাইব্রেরি অথবা প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে ড্র্যাগ কুইন স্টোরি আওয়ার নামে বিভিন্ন মানে প্রোগ্রাম সেখানে আয়োজন করা হয়। সেখানে পুরুষরা খুবই চটকদার উইগ এবং মেকআপ ইত্যাদির মাধ্যমে তারা সেখানে আসে এবং শিশুদের কাছে তারা এই খুবই সুন্দর করে সমকামী গল্পগুলোকে তারা উপস্থাপন করে। শিশুদের মাঝে ছোটকাল থেকেই এই সমকামিতার মনোভাব মনোবৃত্তি তারা তৈরি করে দেয়। বাংলাদেশে এরকম কিছু এক্সাম্পল আছে। বাংলাদেশে রাষ্ট্র কর্তৃক কিছু যে ছোট বাচ্চাদের জন্য একটা রাষ্ট্রীয় আপনার কার্টুন তৈরি হয়েছিল, আপনাদের মনে আছে এটার নাম কি? হ্যাঁ, মিনা কার্টুন। মাশাআল্লাহ, আপনারা তো ভালোই জানেন। মিনা কার্টুনে দেখেছেন আপনারা যে সেখানে একটা মেয়ে তিনি কিভাবে সবার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এটা কিন্তু প্রাইমারি স্টেজ অফ সমকামিতা, যেটাকে একেবারে স্বাভাবিক করে দেওয়া হলো। মেয়েরা কেন ছেলেদের সাথে ঘুরতে পারবে না? আমি আমার ছেলে বন্ধুর সাথে আমি ঘুরবো। লাইফ ইজ কি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ নাকি? জীবন তো খুবই সুন্দর এবং উপভোগ করার মতো, অতএব উপভোগ করবোই। আমরা কেন এরকম করবো না? বন্ধুদের আড্ডায় আমি যাবই। ছেলে মেয়ের এই যে সেক্স ওরিয়েন্টেড যে মানে ডিফারেন্সিয়েশন, এটা কোনোভাবে হতে পারবে না। এটা হচ্ছে এই জাতীয় বক্তব্যগুলোর মূল উদ্দেশ্য ছিল। এরপরে যে আপনি দেখেন যে আরো পরবর্তীতে এখানে আরো প্রচুর পরিমাণ জিনিস হয়, প্রচুর পরিমাণ মানে সিনেমা তৈরি হয়। 2019 সালে মুক্তিপ্রাপ্ত প্রধান স্টুডিও ফিল্মের প্রায় 18.6% এগুলো LGBTQ চরিত্র ছিল, সমকামী চরিত্র ছিল। 2019 সালের কথা বলছি। 2010 থেকে 20 সাল পর্যন্ত এই সময়গুলোতে প্রচুর পরিমাণ কার্টুন তৈরি হয় যেগুলো LGBTQ কে প্রমোট করা হয়। যেমন আপনি দেখবেন সেসামি স্ট্রিট নামক কার্টুন যদি আপনি দেখেন, স্পঞ্জ বব, এই সকল কার্টুনগুলি যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে এই সকল কার্টুনগুলোতে LGBTQ বা সমকামী চরিত্রকে সেখানে খুবই প্রাইম এন্ড পাইভোটাল করে এখানে উপস্থাপন করা হয়েছিল। এবং এরপরে আর বিভিন্ন জায়গায় আপনি এগুলো দেখতে পাবেন যে মানে সাহিত্যে, সিনেমায়, নাটকে ইত্যাদি জায়গাগুলোকে তারা এগুলো উপস্থাপন করেছে যেন মানুষের কাছে এগুলোকে সহজবোধ্য করে তারা উপস্থাপন করতে পারে। এমনকি মুসলিম দেশগুলোতে এগুলোকে যেন নরমালাইজ করা হয়, মুসলিম দেশগুলো যেন এগুলোকে সহজভাবে গ্রহণ করে,
তার কারণে মুসলিম দেশগুলোকে বাধ্য করা হয়েছে, এমনকি কনজারভেটিভ মুসলিম দেশগুলোতে। আমি একেবারে একটা এক্সাম্পল বলি, 2022 সালে কথা বলছি, কুয়েতে মার্কিন দূতাবাসে প্রাইড মাসের সময়, আপনারা তো জানেন প্রাইড এলজিবিটির সাথে দুটো জিনিস খুবই সম্পৃক্ত, একটা হচ্ছে কি রেইনবো, আর একটা প্রাইড মান্থ অথবা জুন, মানে জুন মাস। রেইনবো এবং এলজিবিটি রেইনবো আর আমাদের যে রেইনবো কিন্তু একই রকম না, ওখানে একটু কালারের কিছুটা ডিফারেন্সিয়েশন আছে। যাই হোক, রেইনবো এবং প্রাইড, এই প্রাইড কিন্তু এলজিবিটির সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে সম্পৃক্ত। এই প্রাইড মাসের সমর্থনে তখন টুইট করা হয়েছে কুয়েতের, আপনার মানে কুয়েতে যে আমেরিকান এম্বাসি আছে, আমেরিকান দূতাবাস থেকে, মানে তখন এটা টুইট করা হয়েছিল, অল হিউম্যান বিংস শুড বি ট্রিটেড উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি and should be able to live without fear no matter who they are, whom they love. প্রত্যেক মানুষকে সম্মান এবং মর্যাদার সাথে ট্রিট করতে হবে এবং তাদেরকে অবশ্যই তাদের জীবন কারো পক্ষে কোনো ভয় ভীতি ছাড়াই যেন তারা জীবন যাপন করতে পারে। তারা যাকে ইচ্ছা তাকে ভালোবাসবে, যার সাথে তার ইচ্ছা তারা, যার সাথে ইচ্ছা তারা সম্পর্ক স্থাপন করবে। এই ব্যাপারে তাদেরকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না বা ভয় ভীতি কোনোভাবেই তৈরি করা যাবে না। এবং তার হ্যাশট্যাগ দিয়েছে LGBTQI persons, you are included Pride 2022, এটা হ্যাশট্যাগ দিয়ে এটাকে করা হয়েছে। আর রিসেন্টলি বাংলাদেশে তো আপনারা জানেনই, বাংলাদেশে ভেরি রিসেন্টলি জাতিসংঘের মানবাধিকার কমিশন এর যেই অফিস খোলার আয়োজন আমরা দেখতে পেয়েছি, এই আয়োজনের উপর ভিত্তি করে গত 3-4 দিন আগে ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়াতে প্রায় 300 লোক তারা একত্রিত হয়েছিল, কিভাবে এটাকে বাংলাদেশে এস্টাবলিশ করা যায় এবং প্রমোট করা যায়। সেখানকার একজন ইনসাইডার আমাদেরকে জানিয়েছেন অন রেকর্ড, অ্যান্ড দ্য টেক্সট আর অ্যাভেলেবল, তিনি যেটা লিখেছেন, একজন ইনসাইডার যেখানে তিনি উপস্থিত ছিলেন, তিনি আমাদেরকে বলেছেন, যখন জাতিসংঘের প্রতিনিধিকে প্রশ্ন করা হলো যে আপনারা এখানে জাতিসংঘের যে মানবাধিকার অফিস এখানে তৈরি করতে চান, আপনাদের মূল উদ্দেশ্য কি, এক্সপ্লিসিটলি বলেছেন LGBTQI এর রাইটস প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের প্রধানতম লক্ষ্য। এক্সপ্লিসিটলি এটা তাদের এজেন্ডা, এটা তারা করবেই, এটা তারা করে ছাড়াই। এবং এটা বাংলাদেশের মতো, আপনাদের মতো যেখানে দিনকে ভালোবাসেন এরকম মানুষদের উপস্থিতি সত্ত্বেও, এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ মাদ্রাসা এবং মসজিদ আছে, ওলামায়ে কেরাম আছেন, তাদের উপস্থিতি সত্ত্বেও তারা কিন্তু এটাকে তারা করে যাচ্ছে। এবং অলরেডি আপনি দেখবেন যে বিভিন্ন ঘটনা থেকে অলরেডি বলা হচ্ছে যে হ্যাঁ, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা তাতে খুবই প্রীত হলাম, আনন্দিত হলাম। এবং আপনি বলতেও পারেন যে না, আমরা একই সাথে কি আমাদের একেবারে পাশে অপোজিট একটা জায়োনিস্ট নেশন, মানে চরিত্রগতভাবে জায়োনিস্ট, ধর্মগতভাবে জায়োনিস্ট না, দেশটার নাম জানেন তো আপনারা, 3 দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে, এরকম একটা জায়োনিস্ট দেশ আমাদের পাশে আছে। মিডল ইস্টে আছে আরেকটা জায়োনিস্ট, ওটাও রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে জায়োনিস্ট, এটা হচ্ছে রাজনৈতিকভাবে জায়োনিস্ট। এইরকম একটা জায়োনিস্ট দেশ, আবার আরেকটা পৃথিবীর গুরু দেশ, এই দুইটা দেশের সাথে আমরা একসাথে যুদ্ধ করতে পারবো না। এই কারণে ওদেরকে আপাতত মেনে নেই, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। এটা আসলে খাল কেটে কুমির আনার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। কোনো এক সময় দেখবেন যে এই অফিস প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে দেখবেন যে আমরা কত বড় ধরনের প্রবলেম এর মধ্যে আমরা পড়ে যাই। অতএব এটাকে আমাদের প্রথম থেকে জিনিসটা বুঝতে হবে যে আমরা আসলে আলটিমেটলি তারা কি করতে চায় এবং তারা কোথায় যেতে চায়। মনে রাখবেন, জর্জ ওয়াশিংটন যখন আমেরিকা তৈরি করে, তখন তাদের জর্জ ওয়াশিংটনের মূল বক্তব্য ছিল, আমরা সৃষ্টিগতভাবে জন্মগতভাবে একেবারে প্রথম থেকেই আমরা একটা সাম্রাজ্যবাদী দেশ তৈরি করলাম, একটা সাম্রাজ্যবাদী দেশ তৈরি করলাম। এবং আপনার যদি নাগাসাকি অথবা হিরোশিমায় তারা যে অ্যাটম বোম ফেলেছিল, তখনকার তাদের যদি ঔদ্ধত্যপূর্ণ কথা শোনেন, অথবা সর্বশেষ ইরানে যখন তারা ইরানের তর্কথিত পারমাণবিক ওই কেন্দ্রগুলোতে যখন তারা বোম নিক্ষেপ করেছে, তারপরে যদি আপনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের যদি বক্তব্য শোনেন, তাহলে বক্তব্যের মধ্যে আপনি এক বিন্দু কোনো পার্থক্য দেখতে পাবেন না। দেখবেন যে সে একই কথা আগে যারা বলেছে, আগে যেমনি ভাবে বলেছে, এখনো তারা তাই বলেছে। তারা গোটা পৃথিবীকে তাদের অধীনে নিয়ে যেতে চায়, তারা কন্ট্রোল করতে চায়। এই কন্ট্রোলিং এর একটা মেকানিজম হচ্ছে কথিত এলজিবিটি, মানে কথিত সমতা, এর আড়ালে সমকামিতা এবং LGBTQ এই আন্দোলনগুলো। এর মাধ্যমে তারা কেন করতে চায়, কিভাবে করতে চায়, আমি সেই আলোচনাগুলো একটু আপনাদের সামনে একটু নিয়ে যাই। কিন্তু প্রশ্ন হলো যে এটা আসলে কেন এত সহজ হয়ে গেল, বিষয়টা কেন এরকম হলো। সত্যিকার অর্থে যখন 1960-এর দশকে যখন কন্ট্রাসেপটিভ পিল যখন তৈরি হলো, অর্থাৎ গর্ভ, এটাকে এর আগে তো গর্ভ নিরোধ করা যেত না, মানে কোনো না কোনোভাবে ধরেন যদি কেউ অন্য কারোর সাথে কোনো ধরনের মানে সম্পর্ক তৈরি করতো, এটা LGBTর বাইরে, মানে একটা হোমো এর কথা যে আমরা বলছি, মানে হোমো না, হিতারো,
হিটারোসেক্সুয়ালিটিতে যখন লোকেরা যেত তখন কোনো একজন নারী প্রেগনেন্ট হয়ে যেতেন, তখন সামাজিকভাবে তিনি নিগৃহীত হতেন অথবা সামাজিকভাবে তিনি বড় ধরনের প্রশ্নের শিকার হতেন। খ্রিস্টানরা অথবা ওই সোসাইটি তাকে গ্রহণ করতো না এবং তাকে একজন ব্যভিচারী হিসেবে তাকে ট্রিট করা হতো। তার সন্তানদের কোনো পরিচয় থাকতো না। ইত্তকার বহু ধরনের, তিনি পাবলিকলি তিনি কোথাও অ্যাক্সেস পেতেন না। ইত্তকারের কারণে এই সময়ে এই অপকর্মগুলো খুবই কম হয়েছিল। কিন্তু যখন নিরোধক যখন মানে পিলগুলো যখন সহজলভ্য হয়ে গেল, এগুলো যখন উন্নত হলো, তখন এই কাজগুলো অবাধে চারদিকে ছড়িয়ে পড়লো। এবং যখন নারীবাদী আন্দোলন তৈরি হলো, নারীদের তো মূল বক্তব্য একটাই, শরীর আমার, সিদ্ধান্ত নেব আমার, শরীর আমার, সিদ্ধান্ত নেব আমার, যেহেতু বক্তব্য তাদের এই, অতএব এর উপর ভিত্তি করে এটা তৈরি হলো। ফ্রয়েডীয় তত্ত্বের কারণে যখন ফ্রয়েড বলল যে যৌন দমন, কারো যদি যৌন কোনো চাহিদা থাকে, তিনি যার সাথে ইচ্ছা, এমনকি পশু পাখির সাথে, গরু ছাগলের সাথেও তিনি তার যৌনাচার করতে পারেন। এটাকে দমন করার যে কোনো মেকানিজম হচ্ছে এটা তার মানবাধিকারের লঙ্ঘন। ফ্রয়েড শব্দটা ফ্রয়েড না হলে ফ্রড হলে আমি আরো বেশি খুশি হতাম। এরকম একটি অবস্থায় মানে এটা একটি পরিস্থিতি ছিল যে এই পরিস্থিতি তারা তাদের এই কথাগুলো তারা মানে ইয়ে করেছে। এরপরে ধরেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সাংস্কৃতিক বিবর্তন, অর্থনৈতিক বিবর্তন, সামাজিক বিবর্তন, এগুলো কিন্তু কাজগুলোকে খুবই সহজ করে দিয়েছে। আর সর্বশেষ হচ্ছে গণমাধ্যমের প্রভাব। আপনি কি জানেন বাংলাদেশে কিন্তু এরকম সমকামী নামে এরকম বহু কিছুই, বহু নাটক, সিনেমা, গান, বাদ্য এগুলো রিলিজ হচ্ছে না? হচ্ছে কিনা? এগুলো তো হচ্ছে। কথিত যে সকল ব্যাচেলর বা ইত্যাদি নামে যে সকল গাল গল্প, নাটক, সিনেমা থেকে দেখানো হয়, অথবা তথাকথিত যে টেলিফিল্মগুলো, এই টেলিফিল্মগুলোর মূল উপজীব্য বিষয় কি? এগুলোই। আপনি নেটফ্লিক্স অথবা যদি সিনেফ্লিক্স ইত্যাদির কথা আপনি বলেন, তাহলে দেখবেন এগুলোর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই জিনিসগুলোকে প্রমোট করা এবং এগুলোকে এস্টাবলিশ করে দেয়া। তো এটা যখন হয়, মূলত এটা ইসলাম এবং খ্রিস্টানিতে দুটোতে সমানভাবে সমান্তরালে এটাকে ফাহিশা হিসেবে মনে করা হতো এবং দুটোকেই সমান্তরালে এগুলো রিজেক্ট করা হতো কোনো এক সময়। কিন্তু পরবর্তীতে আমরা, আপনি যদি খ্রিস্টানিটির যদি দিকে আপনি তাকান, খ্রিস্টানিটিতে মূলত আপনার কোনোভাবেই মানে তার বিবাহ বাহিরে কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপন করাকে খ্রিস্টানিটি অনুমোদনই করে নাই। এটা কখনোই অনুমোদন করে না। তাদের যদি আমরা তাদের লিটারেচার দিকে তাকাই অথবা তাদের যদি মানে তাদের স্ক্রিপচার এর দিকে তাকাই, তাদের স্ক্রিপচার একই বক্তব্য। যেমনিভাবে ইসলামের যে স্ক্রিপচারগুলো আছে, সব স্ক্রিপচারে একই কথা বলা হয়েছে। কিন্তু খ্রিস্টানিতে একটা প্রবলেম রয়ে গেছে। প্রবলেম হলো কি, ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই এবং মারিয়াম আলাইহিস সালাম তার বিয়ে হয় নাই এবং সেন্ট অগাস্টাইন সে নিজেও কুমার ছিল। এই জিনিসগুলোকে খ্রিস্টানিটির এখন যারা প্রবর্তক আছে অথবা খ্রিস্টান ওয়ার্ল্ডে যারা ফিলোসফার, দার্শনিক আছে, তারা এগুলোকে সামনে রেখে তারা বলে যে তাহলে তো কোনো প্রবলেম নাই, বিয়ে শাদী করার কোনো প্রয়োজন নেই, বিয়ে শাদী ছাড়াই তো আমরা আমাদের জীবন যাপন করতে পারবো। কারণ আমরা যাকে আমাদের সেভিয়র, যিনি আমাদেরকে রক্ষা করবেন, রক্ষাকর্তা হিসেবে, ত্রাণকর্তা হিসেবে মানি, তিনিই তো কোনোদিন বিয়ে করেন না। অতএব বিয়েটা আমাদের জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ নয়। এটাকে বলে তারা এটাকে একটা মিস ইন্টারপ্রিটেশন তারা দাঁড়া করিয়েছে এবং এর উপর ভিত্তি করে তারা একটা প্রেমিস তৈরি করতে চায়, যার মাধ্যমে তারা এই পরবর্তী সমকামিতার যেই ডায়ালগ আমরা দেখতে পাই, এই ডায়ালগগুলো তারা উপস্থাপন করছে। মূলত এখানে পার্থক্য হলো মূলত ওয়ার্ল্ড ভিউ। আপনি যদি দেখেন গোটা পৃথিবীর সকল কিছুর মূল কেন্দ্রবিন্দু ওয়ার্ল্ড ভিউ। ইসলামের ওয়ার্ল্ড ভিউ কি? ইসলামের ওয়ার্ল্ড ভিউ দিকে আপনি তাকান, তাহলে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এমনকি কোন নারীর দিকে, যে নারীকে আপনি বিয়ে করতে পারবেন তার দিকে তাকানো পর্যন্ত, চোখ তুলে তাকানো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। বলেছেন মানে ইয়া আইয়ুহাল্লাযীনা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। মুসলিম পুরুষরা, মুসলিম নারীরা তাদের চক্ষু যেন তারা অবনত করে রাখে। আল খালওয়া অর্থাৎ কোন নারী যাকে আপনি বিয়ে করতে পারেন তার সাথে নির্জনে, নিবৃতে, একাকী আপনি হতেই পারবেন না। তার গায়ে স্পর্শ করে এটা হারাম। এমনকি আপনি প্রথমবার যদি নজর যদি আপনার পড়ে যায়, তাহলে দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে নজর দিয়ে কবিরা গুনাহে রূপান্তরিত, কারণ এটাও জেনা হিসেবে ইসলামে ট্রিটেড হচ্ছে। ফলে একটা ওয়ার্ল্ড ভিউ ওই দিকে আছে আর একটা ওয়ার্ল্ড ভিউ ইসলামের ওয়ার্ল্ড ভিউ যদি আপনি জানেন, তাহলে আপনি দেখবেন যে সত্যিকার অর্থে এখানে বড় ধরনের একটা ব্যত্যয় আছে। এই ব্যত্যয়গুলোকে সামনে রেখে মূলত আমাদেরকে কথা বলতে। আমি সেই সমকামীদের তাদের বক্তব্যের মূল কি, তারা বলেন যে সমকামিতা যেটি আছে এটি মানুষের বাইরে যে সমাজ আছে, পশু পাখিদের সমাজ, এই পশু পাখিদের মধ্যেও সমকামিতা পাওয়া যায়। তাদের মূল বক্তব্য এটা। অতএব সমকামিতা এটা নতুন কোনো জিনিস না, এটা পশু পাখির মধ্যে কোথায় পাওয়া যায়, এটা জঙ্গলেও পাওয়া যায়। তাহলে আমি আপনাদেরকে আজকের এই কনফারেন্স থেকে আমি এই দাবি তুলতে চাই, সমকামীদেরকে পশু হিসাবে ঘোষণা করা হোক। কারণ পশুর ওয়ার্ল্ডে যেহেতু এটা আছে, তারা পশু।
এবং পশুদের মধ্যেও সমকামী কারা জানেন? সবচেয়ে নিকৃষ্ট যে সকল পশুগুলো সবচেয়ে খারাপ জীবন যাপন করে, দূষিত জীবন যাপন করে, ময়লা আবর্জনার মধ্যে থাকে, ময়লা আবর্জনা খায়, এই সকল পশু পাখিদের মধ্যে কি পাওয়া যায়? সমকামী পাওয়া যায়। অতএব 1 নম্বর দাবি হলো যারা সমকামী তারা পশু। এটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা পশু অথবা পশুর চেয়েও খারাপ। 2 নম্বর বিষয় হচ্ছে সমকামীরা তারা যেহেতু পশু, অতএব পশু তো মানুষের লোকালয়ে থাকার কথা না, তারা থাকবে কোথায়? জঙ্গলে থাকবে। অতএব তাদেরকে জঙ্গলে কি করা হোক? পাঠিয়ে দেওয়া হোক। তারা মানব সমাজে তারা থাকতেই পারবে না, কারণ মানব সমাজে থাকার উপযুক্ত তারা নয়। তাদের রুচি হচ্ছে ওই পশুদের মতো। অতএব পশুদের রুচি হিসাবে তারা পশুদের সাথে গিয়ে বসবাস করুক, সেটা তাদের জন্য কল্যাণকর, মানব জাতির জন্য কল্যাণকর, নাকি ইনশাআল্লাহ? এটা আমরা করতে চাই ইনশাআল্লাহ। দাবি, এটা আমাদের দাবি। যেই আয়োজনগুলো সাধারণত বিভিন্ন ধরনের গান, বাদ্য, কনসার্ট ইত্যাদির মাধ্যমে হয়ে থাকে, সেই আয়োজনটাকে আপনারা একটা স্পিরিচুয়াল আয়োজনে রূপান্তরিত করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পায়োনিয়ারিং, অর্থাৎ যারা কোনো ভালো কাজ শুরু করে এরা যেমনিভাবে সাদাকায়ে জারিয়া সওয়াব পেয়ে যান, আপনাদেরকে আল্লাহ তাআলা এরকম একটা সাদাকায়ে জারিয়া সওয়াব প্রদান করুন। এবং এটা যেন আপনাদের এই ক্যাম্পাসে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে এবং এই ক্যাম্পাস থেকে অন্যত্র যেন এটা প্রভাবিত হয়ে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা এই ব্যবস্থা এই জাতীয় আয়োজনের জন্য করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে ভাইরা একজন মানুষ হিসেবে অথবা একজন শিক্ষার্থী হিসেবে তার দায় এবং দায়িত্ব কি, যারা জিনিসটি এখনো ভালোভাবে বুঝতে পারেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা এটা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কামিং টু মাই ডিসকাশন, আমি একটি বলেছিলাম যে সমকামিতা এটা এক ধরনের পশুবৃত্তি, এবং যারা সমকামিতার পক্ষে কথা বলেন তারা কিন্তু এটিকে তাদের দলিল হিসেবে উপস্থাপন করেন। তো ফলে তাদের দলিলের উপর বা তাদের এভিডেন্স, তাদের প্রেমিস, তাদের আর্গুমেন্ট এর উপর ভিত্তি করে আমরা বলি যদি এটা পশুদের বৃত্তি হয়ে থাকে তাহলে এই কাজটাকে পশুত্ব বলা যায় অনায়াসেই। সে কারণে আমরা যারা এই পশুবৃত্তিতে কোনো না কোনোভাবে যারা জড়িত হয়ে পড়েছেন তারা অনুগ্রহ করে মানবিকতায় ফিরে আসুন। আপনার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠতম জীব আপনারা, অতএব এই জায়গায় আপনাদেরকে ফিরে আসতে হবে। 2 নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো এটা মূলত শয়তানের একটা ফাঁদ। কার ফাঁদ বলেন তো? শয়তানের। এখন প্রশ্ন হলো শয়তানের ফাঁদ কিভাবে? আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বললেন তারা আদমের জন্য সিজদা করতে, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। এবং ইবলিস আর্গুমেন্টেশন দিল আমি তো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আই এম বেটার দেন হিম, ইউ হ্যাভ ক্রিয়েটেড মি আউট অফ ফায়ার অ্যান্ড ক্রিয়েটেড হিম মিনিং আদম আউট অফ দ্য ক্লে। আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আদমকে মাটি থেকে তৈরি করেছেন, অতএব আমি শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তুমি যাও, ফাইন্নাকা মালউন, কারণ তুমি লানত প্রাপ্ত, তোমার উপর লানত পড়েছে, লানাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে লানত দিলেন এবং বললেন তুমি আমার কাছ থেকে সরে যাও। তখন সে একটা কমিটমেন্ট, আল্লাহর সামনে প্রমিস, সে তার একটা প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা ব্যক্ত করেছিল। সে কি বলেছিল? ওয়াকাল লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি আপনার বান্দাদের থেকে একটা নির্ধারিত অংশকে আমার অনুসারী বানিয়ে নেব। কি করব? ফালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদের মধ্যে অনেক তামান্না তৈরি করে দেব, মানে হচ্ছে দুনিয়ার ম্যাটেরিয়ালিজম এর বস্তুবাদের অনেক ধরনের প্রত্যাশা তার মধ্যে তৈরি করে দেব, ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আমি ওই যে একটা দলকে যাদেরকে গ্রহণ করব তাদেরকে আমি নির্দেশ প্রদান করব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, ফলে সে পশুদের কানগুলো ছেদন করবে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং আমি তাদেরকে আরো এই প্রেরণা, অনুপ্রেরণা, আর্গুমেন্টেশন তাদেরকে প্রদান করব, ফলে আল্লাহ তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, যে প্রবণতা দিয়ে এবং যে মনোবৃত্তি দিয়ে তৈরি করেছেন, এগুলোকে তারা বিকৃত করে ফেলবে। ফলে তারা পুরুষ নারীর মতো হবে, নারী পুরুষ মতো হবে,
তারা হিথারও না গিয়ে তারা হোমো অথবা লেসবিয়ান এই জাতীয় মানসিকতায় তারা উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হবে। তারা এইভাবে তাদের যে অরিজিনাল সৃষ্টির যে প্রবণতা, এই প্রবণতাগুলো আমি একেবারে ধ্বংস করে দেব। এবং এইভাবেই সে তার প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা ব্যক্ত করে। ফলে আজকের এই দুনিয়াতে আপনি এই কাজটি, যেটি আমরা সমকামিতা, যেটা আমরা এখন দেখছি, বা লেসবিয়ানিজম অথবা হোমোসেক্সুয়ালিটির এই যে ডিফারেন্ট ভার্সন আমরা দেখতে পাচ্ছি, এগুলো পুরাটাই হচ্ছে শয়তানের ফাঁদ। এবং শয়তান এটাকে একটা প্যাকেজিং করে মানুষের কাছে উপস্থাপন করে বিভিন্ন ধরনের আর্গুমেন্টস, বিভিন্ন ধরনের অধিকারের অথবা বিভিন্ন ধরনের আপনার মানে তার কাছে বিভিন্ন আর্গুমেন্টেশন তার কাছে উপস্থাপন করে, তার কাছে বিভিন্ন মানে চটকদার যুক্তি তার কাছে উপস্থাপন করে, কেন তুমি এটা করবে না, এটা কত অন্যায় কি, এটা খারাপ কি, এবার তার কাছে এটা উপস্থাপন করে। এবং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদেরকে, যেহেতু তারা সত্যিকার অর্থে তারা শয়তানের এজেন্ডাকে বাস্তবায়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এরা এমন এক লোক যে আপনি তাদেরকে বুঝাতে গেলেও তারা বুঝবে না, মানে কারণ শয়তান তাদেরকে একেবারে আষ্টে পিষ্টে এভাবে বেঁধে রেখেছে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, আপনি কি মনে করছেন তারা শুনছে অথবা তারা উপলব্ধি করছে? ইনহুম ইল্লা কাল আনআম, না তারা বুঝে না, শুনে না। এরা হচ্ছে ওই যে পশু পাখির মতো যারা বুঝে না এবং শোনে না, তাদের এরকম একটি অবস্থা তাদের তৈরি হয়েছে। 4 নম্বর কথা তাহলে যে আদর্শিক সমকামীরা, যারা আদর্শিকভাবে সমকামী, যারা এটাকে তাদের অধিকার হিসেবে তারা দাবি করে, আমি এই উইদিন ব্র্যাকেট আদর্শিক শব্দটি আমি এই জন্য বলছি, তারা মূলত মানব জাতির তার শত্রু এবং তারা সাম্রাজ্যবাদীদের টুল হিসেবে তারা কাজ করছে। তারা মানব জাতিকে ধ্বংস করার জন্যে যেই সকল জাতিপুঞ্জ পরিকল্পনা করেছে, তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। আমরা যেটা এর আগে বলেছিলাম, যেমন আমেরিকার তাদের যে সাম্রাজ্যবাদ, এই ইম্পেরিয়ালিজম এর মূল বক্তব্য হচ্ছে গোটা পৃথিবীতে তাদের চ্যালেঞ্জ করার মতো জন্য কেউ না দাঁড়ায়, সেটা কোনো অবস্থায় যেন কেউ না দাঁড়ায়। কেউ যদি দাঁড়ায় তাহলে তারা একেবারে তাকে শেষ করে দেবে। সেটা কি আফগানিস্তান হোক, অথবা সেটা কি ইরাক হোক, অথবা সেটা কি অন্য কোনো রাষ্ট্র হোক, যেটাই হোক না কেন, তাদের বিপরীতে কেউ যদি দাঁড়াতে চায় তাহলে তারা তাকে দেশ শেষ করে দেবে। যেমন আমরা জাপানের কথা বলেছি, অথবা অন্যান্য রাষ্ট্রগুলোর কথা যদি আমরা সেই প্রথম অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি আমরা বলি, মূলত সমকামিতা হলো মানব জাতিকে একেবারে শেষ করে দেওয়ার একটা প্রবণতা। অর্থাৎ তারা তাদের সাম্রাজ্যবাদকে যদি রক্ষা করতে হয় তাহলে অন্যান্য জায়গায় মানুষ থাকবে না, অথবা মানুষ যেগুলো থাকবে এরা সত্যি করতে মানবিক স্পিরিট তাদের মধ্যে থাকবে না, বরং তারা মানবের যে মূল্যবোধ, যদি মূল্যবোধ তাদের মধ্যে থাকে তারা শক্তিশালী থাকবে, তারা অন্য কিছুকে তারা চ্যালেঞ্জ করবে। এই চ্যালেঞ্জের মানসিকতা যেন তাদের মধ্যে না থাকে, এই কাজটা তারা করে। এবং এই কারণে তারা মানব জাতির যে প্রধানতম ইনস্টিটিউশন, যেখান থেকে মূল্যবোধ তৈরি হয়, যেখান থেকে তাদের মধ্যে মনুষ্যত্ব তৈরি হয়, অথবা যেখান থেকে তাদের মধ্যে সাহসিকতা তৈরি হয়, এই জায়গাটাকে তারা ধ্বংস করে দিতে চায়, আর সেটা হলো বিয়ে। আপনারা জানেন যে সর্বপ্রথম যে ইনস্টিটিউটকে তারা আঘাত করেছে, আক্রমণ করেছে, সেটার নাম হলো বিয়ে। এবং এর বিপরীতে তারা অবৈধ যৌনাচারকে তারা চারিদিকে একেবারে ছড়িয়ে দিচ্ছে। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ইউরোপ এবং আমেরিকাতে বিভিন্ন জায়গায় আপনি 60-70% চিলড্রেন পর্যন্ত তারা জানে না হু আর দেয়ার রিয়েল প্যারেন্টস অর হু আর দেয়ার রিয়েল ফাদার্স, তাদের বাবাকে অথবা তাদের মাকে, এটা তারা সত্যি করতে জানে না। এবং বহু স্ট্যাটিস্টিক্সে এটা বের হয়ে এসেছে, আফগানিস্তান অথবা ইরাকে বা এই মুসলিম দেশগুলোকে আক্রমণ করার জন্য যে সকল সৈন্যদেরকে তারা ব্যবহার করেছে, সোলজার, এই সকল সোলজারদের অধিকাংশই ছিল তাদের পিতৃ পরিচয় ছিল না। তারা হয়তো অরফানেজে, কোনো অনাথ আশ্রমে তারা বড় হয়ে উঠেছে, ফলে তাদের কোনো পারিবারিক কোনো বন্ধন তাদের পেছু টানে না, অথবা তাদের কোনো আত্মীয় স্বজনের এরকম আইডেন্টিটি ছিল না, যার কারণে তারা মনে করবে যে আমাদেরকে তো দেশে ফিরে যেতে হবে, অথবা তাদের প্রতি আমাদের দায় আছে, এরকম কোনো দায় দায়িত্ব তাদের মধ্যে একেবারে ডেভেলপ করেনি। এই মানবিকতা অথবা এই যে মূল্যবোধ, এই মূল্যবোধ তাদের মধ্যে ডেভেলপ করে না একটাই মাত্র কারণ তারা হচ্ছে আসলে লিগাল চিলড্রেন না, তারা হচ্ছে ইলিগাল চিলড্রেন। এবং অধিকাংশের পরিস্থিতিটা হচ্ছে এইরকম একটি অবস্থা। এমনকি তারা অনেকেই তারা পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তারা ভুগেছে। এখানে তো তারা ট্রমাটাইজড হয়েছে একদিকে, অন্যদিকে যেহেতু তাদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, কারো কাছে তাদের কথাগুলো, কষ্টের কথাগুলো বলার মতো কেউ তাদের নাই, এই কারণে তারা ট্রমাটাইজড হয়ে এমন একটি পরিস্থিতিতে তারা যাচ্ছে। এখন দেখেন, আমরা যদি মৌলিকভাবে যারা মানে সমকামিতা যারা অনুপ্রাণিত হচ্ছে, একদিকে আমরা বলবো সাম্রাজ্যবাদীদের টুল হিসেবে তোমরা তোমাদের নিজেদেরকে বা আপনারা আপনাদের নিজেদেরকে ব্যবহার করছেন, আপনাদের অজান্তেই
2 নম্বর হচ্ছে মানব জাতির শত্রু হিসেবে আপনার নিজেদেরকে আপনারা আবির্ভূত করছেন, কারণ মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন 750 কোটি বা 800 কোটি মানুষ আছে, এগুলোকে তারা একটা সাইজেবল বা সিগনিফিক্যান্ট নাম্বার তারা কমিয়ে দিতে চায়। কমিয়ে দেওয়ার জন্য কি কি টুল আছে? যুদ্ধ বিগ্রহ করে তারা তো মানুষ মারতে পারা যায় না, কারণ তার এটা হইচই তৈরি হয়ে যাবে। যেমন আমরা গাজা দেখছি, গাজা নিয়ে মানে এখন আমেরিকা এবং ইসরায়েল এই দুটো কিন্তু একেবারে কর্নার অবস্থা আছে গোটা পৃথিবীতে। তো এইরকম পরিস্থিতি তারা পড়তে চায় না, তাহলে আরো ভিন্ন একটা মানে যেটা পরোক্ষ একটা মেকানিজম তাদেরকে ডেভেলপ করতে, আর সেই মেকানিজম কি? এই যে LGBTQI বা কুইয়ার, LGBTQI+ এর সাথে এই আইডিয়াগুলো তারা সামনে নিয়ে আসে এবং এগুলো তারা প্রমোট করছে। এই প্রমোট করার যদি একটা সদস্য যদি আপনি হন, তাহলে আপনি কি কি ক্ষতি করছেন? এর মধ্যে আপনি 1 নম্বর ক্ষতি করছেন, যেটা বলছি, আপনি ওদের টুল হিসেবে কাজ করছেন, মানব জাতির ধ্বংসের পেছনে আপনি বড় কারিগর হিসেবে আপনি কাজ করছেন, এবং আপনি সত্যিকার অর্থে মানব জাতির যেই ভয়াবহ ক্ষতি আপনার মাধ্যমে সংগৃহীত হচ্ছে, এটা অতুলনীয়, এটার কোনো তুলনা নাই, মানব ইতিহাসে এটার কোনো তুলনা নাই। বরং আমরা বলবো যে এটা বরং তাদের কাপুরুষতার একটা বহিঃপ্রকাশ। আবার বলছি, যারা কথিত সমকামিতায় লিপ্ত এরা মূলত কাপুরুষ। আমি কোনো তাদের সেক্সুয়াল আইডেন্টিটির কথা বলছি, এটা পুরুষ হোক নারী হোক, তারা মূলত কাপুরুষ। কাপুরুষ কিন্তু এটা এক ধরনের দোষ বা গুণ, এটা এক ধরনের মানে তাদের ইন্টারনাল একটা হ্যাবিট। তো তারা কি কাপুরুষ? কিসের কাপুরুষ? তারা সত্যি করতে তারা বিয়ে করতে ভয় পায়। তারা কি করতে ভয় পায়? বিয়ে করতে ভয় পায়, কারণ সে কোনো না কোনো ভাবে কোনো না কোনো কারণে বিয়ে করার সে অনুপযুক্ত। ভাই তুমি যদি সত্যি করতে পুরুষ হও বা নারী হো, তাহলে বিয়ে করো, কারণ বিয়ে তো একটা আইডেন্টিটির নাম। একজন মানুষের পৌরুষত্ব এটা, মানে সেটা ম্যান হোক আর ওম্যান হোক, এটা তার পৌরুষত্ব। তিনি যে সত্যি করতে দায়িত্বশীল, তিনি যে একটা বৈবাহিক জীবন যাপন করতে পারেন, এটা তার প্রমাণ। এবং আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বিয়ে করতে বলেছেন। বরং শুধু তাই নয়, তিনি আমাদেরকে বলেছেন তোমরা আগে বিয়ে করো। কবে বিয়ে করবেন? গ্রাজুয়েশন শেষ করার পর, নাকি? এরপরে বয়স যখন 35 হবে 40 হবে, যখন আপনার নিজের পায়ে আর নিজে দাঁড়াতে পারছেন না, পা ভেঙে পড়ে যাচ্ছে, তখন বিয়ে করবেন। যখন আপনি বিয়ে করবেন তখন আপনার বউ অন্য রাস্তা দিয়ে, অন্য দরজা দিয়ে পালাবে, অথবা স্বামী অন্য জায়গা দিয়ে পালাবে। এরকম সময় তো আপনি বিয়ে করবেন না। আপনি বিয়ে করবেন সেই সময়ে, যেই সময় বিয়ে করলে ইউ শুড এনজয় ইউর লাইফ। এরকম একটা সময় আপনাকে বিয়ে করতে হবে, এবং এর মাধ্যমে আপনি আপনার নবীর এজেন্ডাকে আপনি বাস্তবায়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুম আল উমামা। তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যে নারীরা তোমাদেরকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসবে, এবং যেই নারীরা তোমাদেরকে প্রচুর পরিমাণ সন্তান দেবে, কারণ কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য দিয়ে আমি অন্যান্য জাতিপুঞ্জের উপর গর্ব করব। তাহলে আপনাকে বিয়ে করতে হবে কাকে? যিনি আপনাকে ভালোবাসবেন এবং আপনাকে সন্তান প্রদান করবেন। বিয়ে করবেন 40 বছর বয়সে, তখন তো আপনি সন্তান দেওয়ার মতো অবস্থায় নাই। অথবা আপনি একজন 35-30 বছরের নারীকে বিয়ে করবেন, অলরেডি তার সন্তান প্রসব করার যে ক্ষমতা, এটা অলরেডি 50% লেস হয়ে গেছে। 35 বছর বয়সে তার সন্তান দিতে পারেন। এখন আপনি তখন বিভিন্ন জায়গায় ওই ডাক্তারের কাছে দৌড়াবেন, ওই মানে ওজার কাছে দৌড়াবেন, ওই রাকের কাছে দৌড়াবেন, কিন্তু কোনোটাই তখন আর কাজে লাগবে না। প্রিয় ভাইরা, বন্ধুরা, মানুষকে কমানোর যে প্রজেক্ট ওরা নিয়েছিল, এটা এখন ব্যাকফায়ার করেছে। আপনারা জানেন গোটা ইউরোপ এখন আতঙ্কিত যে 2050 সালের মাঝে ইউরোপিয়ান কান্ট্রিগুলো মুসলিম প্রধান দেশে পরিণত হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে মুসলমানদের সন্তান হয় বেশি, এবং ওরা কি হয়ে যাচ্ছে? আবার মুসলমান হয়ে যাচ্ছে। এই কথিত ওদের যেই LGBTQ রাইটস অথবা এই সমকামিতার ভয়াবহ প্রভাবে ওদের নারীরা এখন ব্যাপক পরিমাণে তারা ইসলাম গ্রহণ করছে, এবং মুসলিম সুদর্শন পুরুষদেরকে তারা তাদের স্বামী হিসেবে তারা গ্রহণ করে নিচ্ছে। ফলশ্রুতিতে এখন আপনারা ইউরোপে যাওয়া পাড়ি দেওয়া শুরু করবেন নাকি? যেহেতু তারা গ্রহণ করছে, অতএব নারীরা মুসলমান হয়ে যাচ্ছে। নারীরা মুসলমান হওয়া মানে ওই সমাজে কি? ওই সমাজে ওরা কিন্তু বিপদের মুখে পড়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে রাশিয়া সহ, চায়না সহ, এমনকি চায়নাও কিন্তু পপুলেশন নেগেটিভ, আর ইউরোপ জুড়েই তো পপুলেশন নেগেটিভ। এখন তারা বলছে যেই নারীরা একাধিক সন্তান প্রসব করবে তাদেরকে একেবারে আজীবনের জন্য বিভিন্ন ধরনের ভাতা তাদেরকে উপহার দেওয়া হবে, পুরস্কার হিসেবে দেওয়া হবে। আর আমরা তো আলহামদুলিল্লাহ, তাহলে তো সবার চেয়ে বেশি ভাতা আমরা পাই। আমাদের সন্তান তো হতেই থাকে আল্লাহর রহমতে।
আরবদের কাছে গিয়ে দেখবেন যে 30, 40, 45 জন, 50 জন সন্তান আছে কারো কারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বারাকা মুসলিম উম্মার মধ্যে আল্লাহ তাআলা এত বারাকা প্রদান করেছেন। অতএব আপনি যখন বিয়ে করবেন তখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডাকে মূলত আপনি বাস্তবায়ন করলেন, এবং কিয়ামতের দিন আপনি তার জন্য একটা বিশাল বড় শক্তির কারণ হবেন। হতেও পারে আপনি বিয়ে করেছেন আগে, এবং আপনি সত্যিকার পৌরুষত্ব মানে পৌরুষ আপনি প্রমাণ করেছেন যে আপনি সত্যিকার পুরুষ, মানে পুরুষ মানে হচ্ছে আপনি পুরুষ বা নারী, বিয়ে করার মতো যোগ্যতা আপনার আছে। কিয়ামতের দিন এর কারণ হতে পারে আপনি সুপারিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, আর যেই ব্যক্তি বিয়ে করতে ভয় পায় সে তো আমার সুন্নাহর অন্তর্ভুক্তই হলো না। যে বিয়ে থেকে অনাগ্রহী হয়ে যায় সে মূলত আমার সুন্নাহ থেকে অনাগ্রহী হয়ে গেল, অতএব সে আমার উম্মারই অন্তর্ভুক্ত না। রাসূলের উম্মার অন্তর্ভুক্ত না হলে আপনি চলবেন কিভাবে? আপনার চলার কোনো সুযোগ একেবারেই নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বোনেরা আমার, অতএব আপনি আপনার পৌরুষত্ব যে আপনি সত্যিকার অর্থে একজন দায়িত্বশীল মানুষ, এটা আপনি প্রমাণ করেন আপনার বিয়ে ইত্যাদির মাধ্যমে। যে সকল ব্যক্তিরা বিয়ে করে না, যারা লেসবিয়ান অথবা ধরেন যারা হোমো, তারা আসলে লেজ কাটা। তারা আসলে কি লেজ কাটা। তারা কার বংশধর জানেন? তারা হচ্ছে ফেরাউনের বংশধর, আবু জাহেলের বংশধর, উমাইয়া ইবনে খালফের বংশধর এবং কারুনের বংশধর। আচ্ছা বলেন তো, যে হোমো অথবা যে মানে সমকামী, এই ব্যক্তির সন্তান হবে কিভাবে? আচ্ছা ও যদি ওর পিতামাতা যদি সমকামী হতো তাহলে ওই দুনিয়াতে আসতো কিভাবে? ওর বাবা যদি অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাতো, দিন কাটাতো, আর ওর মা যদি অন্য কোনো পুরুষ বা নারীর সাথে দিন কাটাতো, তাহলে ও আসতো কোত্থেকে? আর ওর পরবর্তী প্রজন্ম কি হবে? ওর প্রজন্ম আসবে কোত্থেকে? সে বলবে যে আমি অন্য কোনো অথবা কোথাও গিয়ে একটা আকাম কুকাম করবো, সেখানে কিছু সন্তান হবে। ওকে তো তারা মানুষই মনে করবে না, দুনিয়াও না আখেরাতেও না। অথবা এরা একদিকে তারা লেজ কাটা, এবং দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে যে এই সকল ব্যক্তিদেরকে পরবর্তীতে স্মরণ করবে এরকম কোনো মানুষ তাদের জন্য থাকবে না, কেউ তাদের জন্য থাকবে না, কেউ তাদেরকে স্মরণ করার মতো কোনো ব্যক্তি এই দুনিয়াতে তাদের জন্য থাকবে না। এবং সমকামীদের পরবর্তী জীবন প্রচণ্ড হতাশার। আবার ভালো করে এরপরে পয়েন্ট, সমকামীদের পরবর্তী জীবন, তাদের জীবন প্রচণ্ড হতাশার অনেকগুলো কারণে। এদের অধিকাংশই স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয় না। আমি এআইকে চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম সমকামিতা সম্পর্কে। চ্যাট জিপিটি আমাকে যে পরিমাণ উত্তর দিয়েছে, সেই উত্তরগুলো সব হচ্ছে প্রায় সমকামী বান্ধব। আমি বুঝলাম যে চ্যাট জিপিটি এটা নিজে একটা সমকামী টুল, এবং এআই পুরোটা একটা সমকামী টুল। অর্থাৎ আপনার অধিকাংশ অনুগ্রহ করে চ্যাট জিপিটির উপর বেশি নির্ভর করবেন না। আপনার বই পড়ুন, আপনার সময় অন্যভাবে কাটান। যেমন সকালবেলা কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আর্লি ঘুমিয়ে পড়বেন, অন্যান্য বই বেশি পড়বেন। আপনি দেখবেন যে আপনার সময়ের মধ্যে কি পরিমাণ অভাবনীয় বারাকা আপনি পান। আপনি হতে পারেন এই যুগের ইবনে সেবেনা অথবা ইবনে বতুতা অথবা ইবনে খালদুন অথবা জাবির ইবনে আল হাইয়ান অথবা আপনি আল খাওয়ারিজম আল গারিদিম যার নামের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, অথবা আল জাবরা যার বই থেকে নাম নেওয়া হয়েছে। আপনি এই যুগের তেমন, অথবা আল রাজি আল রাজেস যাকে ওরা বলে থাকে, আপনি হতে পারেন। ইউ ক্যান বিকাম just investing your time in positive way and dynamic and productive way will result in making you, creating you as a resourceful Muslim scholar in today's world. সেটা আপনাকে করতে হবে। সে কারণে আপনার সময়গুলোকে আপনি কিভাবে কাটাবেন? ফিজিক্যালি স্ট্রং হন। আপনি সমকামীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা শারীরিকভাবে প্রচন্ড দুর্বল, এমনকি মশার মতো শক্তি পর্যন্ত ওদের গায়ে নাই। আল্লাহ তাআলা ওদের সকল শক্তি ওদের কাছ থেকে তুলে নেন। ওরা প্রচন্ড ভীত, সন্ত্রস্ত থাকে সব সময়। ওদের অন্তরে চোরের মনে পুলিশ পুলিশ, কে যেন তারা দেখে ফেলে, এরকম একটা মনোবৃত্তি নিয়ে এরা সব সময় তৈরি হয়। এবং এই কারণে আমি বলছিলাম যে ওদের মধ্যে, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম সমকামীদের মধ্যে কি কি ভয়ঙ্কর প্রবণতা দেখা যায়। চ্যাট জিপিটি আমাকে বলেছে তাদের মধ্যে আত্মহত্যার রেট অনেক অনেক বেশি। তাদের মধ্যে কিসের রেট বেশি? আত্মহত্যার রেট। তারা প্রচুর পরিমাণ আত্মহত্যা করে, অথবা নীরবে নিবৃতে রাস্তাঘাটে মাঠে ঘাটে হাটে নিষিদ্ধ আস্তানায় এরা মারা পড়ে। এদেরকে আর ওই রকম স্বাভাবিক জীবনে কখনোই খুঁজে পাওয়া যায় না। এদের উচ্চ ঝুঁকি আছে কিসে? মানে ট্রান্সজেন্ডার, সমকামী, গে, উভকামী এই সকল ব্যক্তিরা তাদের অন্যান্যদের তুলনায় 30 থেকে 50% এদের মধ্যে আত্মহত্যার রেট বেশি থাকে। এটা আমি চ্যাট জিপিটি আমাকে বলেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এদের মধ্যে, এদের ব্যাপারে এদের অন্তরে ভয়াবহ সামাজিক চাপ থাকার কারণে এরা স্বাভাবিক জীবন কোনোভাবেই যাপন করতে পারে না। এরা একটা অস্বাভাবিক
জীবনযাপন করে। এরা সব সময় রুমের একেবারে কর্নারে কালো একটা জায়গায় নিষিদ্ধ একটা স্ক্রিন, এর মধ্যে তারা সীমাবদ্ধ থাকে, এর বাইরে তাদের দৃষ্টি যায় না। এইভাবে তারা তাদের নিজেদেরকে বন্দি করে রাখে। এবং তরুণদের মধ্যে যারা সমকামী, তাদের মধ্যে এই ঝোঁক বা প্রবণতা অনেক অনেক বেশি। তাদের মানসিক স্বাস্থ্য এটা ভয়ঙ্করভাবে থাকে, যেটা আমরা বলেছিলাম। কারণ আপনি যদি কোনো কষ্টের মধ্যে পড়েন, তখন আপনি হয় পিতামাতাকে বলেন, বন্ধু বান্ধবকে বলেন, অথবা আপনি তো আপনার আল্লাহকে বলেনি, সেজদায় লুটিয়ে পড়ে। কিন্তু সমকামীদের বলার মতো কেউ নাই, কারো কাছে বলতে পারেন। ওই নিষিদ্ধ দু একটা অ্যাপস, এর মাধ্যমে কেবল তারা একটু চ্যাটিং করতে পারে, এর বাইরে কোনো কিছু না। তাও তো চ্যাটিং করার জন্য হয় টয়লেটে গিয়ে ওই নিষিদ্ধ গন্ধ একটু খায়, আর ওই চ্যাটিং তারা করে, এর বাইরে কিছু না। অতএব এটা একটা ভয়াবহভাবে একটা এমন জীবন, যে জীবনের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কোনো মানবতা নাই, অথবা কোনো মর্যাদা নাই, এরকম একটা জীবনযাপন করে। সমকামীদের তাদের স্বাস্থ্য প্রবলেম ইজ ভেরি ডেঞ্জারাস, মানে তারা খুব ডেঞ্জারাস একটা স্বাস্থ্য জাতীয় প্রবলেম তারা থাকে। যদি MSM, ম্যান উইথ ম্যান, MSM এর কথা যদি বলি, তাহলে MSM এর মধ্যে আপনি দেখবেন যে STIs, যেটাকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এদের মধ্যে এত বেশি পরিমাণ পাওয়া যায়। যেমন HIV, এইডস, এগুলো সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে বেশি। কারণ যেটাকে আমরা বলি অ্যানাল সেক্স, এটা যখন তারা করে, ওইখানকার যে টিস্যুগুলো, এগুলো খুবই দুর্বল থাকে। এবং এই কারণে এখানে বহু পরিমাণ, এখানে ধরেন বিভিন্ন ধরনের ক্যান্সারাস সেল এখানে, বা ক্যান্সারাস এখানে ইনফেকশন এখানে ডেভেলপ করে। আর এগুলোকে সমাধান করার জন্য বাংলাদেশে একটা বড় সংস্থা কাজ করে। জানেন, কিছুদিন আগে আমার সাথে মসজিদে দেখা করেছেন, প্রায় 7-8 দিন আমার কাছ থেকে সময় নিচ্ছেন, কিন্তু আমি সময় দিতে পারিনি। পরে ওনার ওয়াইফ আমার ওয়াইফকে ধরেছে যে আপনি একটু ভাইয়ের সাথে আমার স্বামী একটু বসতে চায়। উনি ICDDR বিশাল বড় কর্মকর্তা, অনেক বড় রিসোর্সের, মানে উনি PhD করেছেন ইউরোপ থেকে, অনেক বড় একজন গবেষক। আমাকে বলেন, শেখ আমি তো একটা বিপদে পড়েছি। বলি কি? বলে আমাকে যেই মানে হু থেকে এবং ইউরোপিয়ান বিভিন্ন অথবা USAID থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণ ফান্ড দেওয়া হয়। এই ফান্ডের অন্যতম প্রধান একটা শর্ত থাকে, আপনাকে ট্রান্স অথবা LGBTQ এটাকে প্রমোট করতে হবে, এবং LGBTQর জন্য আপনাকে গবেষণা করতে হবে। বিশেষ করে আমাদেরকে এখন গবেষণার জন্য বলা হয়েছে যে এই জিনিসটাকে প্র্যাকটিস করার জন্য কি কি নতুন ধরনের অয়েনমেন্ট, মলম তৈরি করা যায়, যেন এই কাজটাকে তারা আরো সহজভাবে করতে পারে। এবং ক্যান্সারের যে উপাদানগুলো তৈরি হয়, যেন উপাদানগুলো না তৈরি হয়, এ কারণে কিছু প্রোটেক্টিভ বা প্রোটেক্টিভ কিছু কি মেজার ডেভেলপ করা যায়। এটা আমাকে ফান্ড দেওয়ার আগে তারা বলেছে, আপনাকে ICDDR কথা বলছি, যেটাকে আপনারা জানেন যে কলোরার জন্য বা ইত্যাদির জন্য গবেষণা। মূল ICDDR আমি অন দ্য রেকর্ড বলছি, এবং ইট ইজ বিং রেকর্ডেড। আমি জানি যে এটা মানে ইট ক্যান ক্রিয়েট হিউজ ক্যাওস, কিন্তু মৌলিকভাবে ICDDR এখন প্রধান কাজ হচ্ছে LGBTQ কে প্রমোট করা, প্রধান কাজ। এবং বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় কাজটা খুবই ব্যাপকভাবে করে থাকে। জানেন বিশ্ববিদ্যালয়টির নাম? তার নাম হচ্ছে ব্র্যাক। বিশ্ববিদ্যালয়ের নাম কি? ব্র্যাক এর পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে প্রায় গত এক দশকে $1 বিলিয়ন, $1.2 বিলিয়ন উপরে এসছে কেবলমাত্র এটাকে প্রমোট করার জন্য। এবং তারা তাদের ব্র্যাক সেন্টার অথবা ব্র্যাক স্কুল ইত্যাদির মাধ্যমে তারা কিন্তু এরকম মানে বিভিন্ন কাজগুলোকে তারা প্রমোট করছে। কি কি কাজ তারা প্রমোট করছে? যেমন মেয়েরা এবং ছেলেরা একসাথে বসে তারা তাদের মাসিক অথবা তাদের মান্থলি যে সাইকেল, এটা নিয়ে তারা আলোচনা করবে। প্যাড এরকম দেখা, এই যে প্যাড দেখেন, পুরুষরা আলোচনা করে মহিলাদের মান্থলি সাইকেল কেমন হবে, কিয়ামতের আলামত। আমি ভাবছি যে এই পুরুষদের মানে তাদের মিন্স হয়েছে নাকি, কে জানে, আল্লাহ জানে। মনে হয় এরা ওই যে ট্রান্সজেন্ডার নারী, পুরুষ আর কি, মানে আগে ছিল নারী, আসলে ভিতরে ওই রকমই। এরকম একটা পরিস্থিতি এই সকল ব্যক্তিদের হয়েছে। এবং এরা যেই জায়গায় প্রচুর পরিমাণ ফান্ডিং করে, এই ফান্ডিং করেছে বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে বন্ধু সোশ্যাল। নাম শুনেছেন? বন্ধু সোশ্যালের মাধ্যমে বাংলাদেশে বহু জায়গায় ড্রপ ইন সেন্টার আছে। এই ড্রপ ইন সেন্টারগুলোতে গিয়ে তারা একত্রিত, এই হোমোরা বা এই সমকামীরা তারা ওইখানে গিয়ে একত্রিত হয়, এবং ওইখানে গিয়ে তাদেরকে এগুলোকে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা হয়। ফলে আগ থেকে মূলত তারা এই জায়গাগুলোতে তারা কোনো না কোনোভাবে তারা অভ্যস্ত হয়ে যায়। ফলশ্রুতিতে তারা এই সার্কেল থেকে তারা কোনোভাবে বের হয়ে আসতে পারে না। এই কারণে সমকামীদের যেই প্রবলেমের কথা আমি এখানে আপনাদেরকে বলছিলাম, যে সমকামীদের তাদের স্বাস্থ্য ঝুঁকিটা এত ভয়াবহ পরিমাণে থাকে যে এগুলোকে অ্যাড্রেস করার জন্যে সত্যিকার এখন নতুন ধরনের বহু ধরনের ঔষধ তারা ডেভেলপ করার তারা চেষ্টা করছে, এবং বিভিন্ন মাধ্যমে তারা ফান্ড যদি চাইতে, আপনি হয়তো জানেনও না যে ফান্ডগুলোর মূল, আপনি কেন ফান্ড পাচ্ছেন, আপনাকে কেন ইউরোপিয়ান নেশন অথবা ধরেন আপনাকে USAID অথবা ধরেন জাতিসংঘ অথবা ধরেন হু
অথবা কেন আপনাকে ফান্ড দিচ্ছে, ইউ নেভার নো, বাট এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে দিয়ে এরকম হয়তো বা কোনো একটা রিসার্চ বা এরকম কিছু একটা করিয়ে নিচ্ছে। সিলিফিশ, যেটাকে আপনি জানেন, মানে না, এটা হচ্ছে সিফিলিস যেই রোগ, এটাও কিন্তু ব্যাকটেরিয়া রোগ, মানে ব্যাকটেরিয়া জনিত রোগটি, এটা এই সমকামী পুরুষদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। গনোরিয়া অথবা ক্লামিডিয়া, এগুলো এদের মাঝে বেশি পরিমাণ দেখা যায়। শুধু তাই না, হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এটা এই সমকামীদের মাঝে ডেভেলপ করে। যখন সে বুঝতে পারে তখন সে অলরেডি মৃত্যুর দ্বার প্রান্তে। আর এই আলোচনা যেহেতু তারা একেবারে ধরেন এমন জীবন যাপন করে যে একেবারে মানে কোন একটা প্রাইভেট জীবন যাপন করে, এই কারণে জিনিসগুলো আমাদের সামনে আসেও না। মানসিক প্রবলেম তাদের, যেমন বিষণ্ণতা, ডিপ্রেশন তাদেরকে একেবারে ওভারকাম করে ফেলে। তাদের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাংজাইটি কাজ করে, বিষণ্ণতা তাদের মধ্যে কাজ করে, তাদের নিজের পরিচয় তারা গোপন করে, এবং তারা বিভিন্নভাবে সমাজে যেহেতু তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, সেই কারণে তারা লুকোচুরি খেলতে থাকে। এটা তাদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ায়। আত্মহত্যার প্রবণতার কথা আমি আগে বলেছি। সমকামীরা সাধারণত তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে। আর যারা লেসবিয়ান অর্থাৎ যারা নারী এই নারীদের মধ্যে তাদের ক্যান্সার, বিশেষ করে তাদের ব্রেস্ট ক্যান্সার হয়, এবং জরায়ু মুখের ক্যান্সার তাদের প্রচুর পরিমাণে হয়ে থাকে। অ্যাগেইন এগুলোকে বিভিন্ন জায়গায় বলা যায় না, অথবা তারা বলতে পারছে না, একটাই মাত্র কারণ, তা হলো তারা তো আসলে এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে না, বা তারা মানুষের কাছে এগুলো বলতে পারছে না। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে, মানে যেহেতু আমরা দ্বিতীয় স্লাইডটা আর আপনাদেরকে দেখাতে পারবো না, আমরা শুধু এখানে আলোচনাটাকে একটু সীমাবদ্ধ আমরা একটু করে নিই। তাহলে যে আমাদের আসলে এখন এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? আমাদের এখানে উত্তরণের উপায় হচ্ছে সমকামিতা সত্যিকার অর্থে একটা বড় ধরনের মানসিক রোগ। এটা বড় ধরনের কি রোগ? মানসিক রোগ। এবং এর সাথে আরেকটা জিনিস, এটা সায়েন্টিফিক ফ্যাক্টর আছে, মেডিকেল ফ্যাক্টর আছে। মানে সেখানে ধরেন তাদের শরীরে এমন কিছু জিনিসের উপাদান বেশি থাকে, যে উপাদানটি অন্য সেক্সের প্রতি বা অন্যান্য যেই মানে আছে, জেন্ডার আছে কথিত, আমি উইদিন ব্র্যাকেট আবার জেন্ডার নিয়ে আমি একটু পরে বলছি, তাদের প্রতি এক ধরনের তাদের অ্যাট্রাকশন তৈরি করে। ফলে এটা একটা মেডিকেল ইস্যু, এটার একটা মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট না করে বরং ওই যে স্যাটানিক ইনসিনিয়েশন, শয়তানের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রেখে এদেরকে মূলত আরও বেশি ডোজ দেওয়া হচ্ছে। যেমন পুরুষের হরমোন তার মধ্যে আরও বেশি দিয়ে দেওয়া হলো, ফলে তার মধ্যে পুরুষ আলো ভাব চুরি হয়, অথবা তার মধ্যে নারীর হরমোন দিয়ে দেওয়া হয় এবং নারীর ভাব তার মধ্যে তৈরি হয়। শুধু এতটুকু, এর বাইরে কোনো কিছু না। হতে পারে তার অর্গানের কিছু জায়গায় একটু এক ধরনের আপস অ্যান্ড ডাউনস ইত্যাদি তৈরি হয়, এর বাইরে কোনো কিছু না। কিন্তু সত্যিকার অর্থে হয়তো কোনো আপনার ধরেন ট্রান্স আপনার এখানে এসে বসে আছে, হতেও পারে এখন এখানে হয়তো বা কোনো ট্রান্স থাকতে পারে, জানি না আমরা, বা এর বাইরে আপনার হয়তো বা কোনো একটা জায়গায় ট্রান্স আছে, সে আসলে ছেলে কিন্তু সে হয়তো নারীদের হোস্টেলে গিয়ে থাকে। আপনারা জানেন যে ইউরোপে এরকম একটা বড় ঘটনা ঘটেছে যে মেয়েদের মানে মহিলাদের জন্য যেই প্রিজন আছে, ওই প্রিজন সেলে পাওয়া গিয়েছে কি পুরুষ, সে নারী হয়ে ওইখানে ঢুকেছে, এবং সে ওইখানকার যারা প্রিজন মেট আছে নারীরা, তাদের সাথে সে শারীরিক সম্পর্ক তৈরি করছে, এটা তারা করছে, এবং এটা নিয়ে ইউরোপে ব্যাপক পরিমাণ হইচই তৈরি হয়েছে। তো এইরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে। বাংলাদেশে এগুলোকে প্রমোট করে কিছু সংস্থা। তোমাদের এক নম্বরে যারা এই কাজ করে তা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার গ্যাং। তারা এটাকে প্রমোট করে যাচ্ছে, এটা একটা গ্রুপ। এবং বিভিন্নভাবে কোথাও যারা হোসেমেন, আসলে তার নাম কি ছিল? রাশেদ নাকি? হ্যাঁ, এরকম আপনি দেখবেন, মানে সে পুরুষ কিন্তু নারী হয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আনফরচুনেটলি আমাদের ইন্টারিমও এদেরকে বিভিন্নভাবে কি শ্রেষ্ঠতম পুরুষ, বর্ষসেরা পুরুষ, সবচেয়ে সফল পুরুষ আসলে একজন নারী, অথবা বর্ষসেরা নারী আসলে একজন কি পুরুষ, তাকে কি করছে? তাকে সেখানে অ্যাওয়ার্ড প্রদান করছে। সেইম, আমরা এইরকম ইন্টারিমকে এই উদ্দেশ্যে আমরা তৈরি করি না যে তারা এখানে LGBTQ-কে প্রতিষ্ঠা করবে অথবা সাপোর্ট করবে। অতএব ইন্টারিমকে বুঝতে হবে যে এই কারণেও তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ আমরা এই জায়গায় এটাকে সহ্য বা আমরা এটাকে কোনোভাবে সাপোর্ট, এটাকে কোনোভাবে এন্ডোর্স করা, এটাকে পারমিট করার কোনো অনুমতি তাদেরকে আমরা প্রদান করিনি। এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা, আমাদের আখলাক, আমাদের অস্তিত্বের সাথে এটি সম্পৃক্ত। এবং 2 নম্বরে এখানে আমাদের যে সকল ধরেন রাষ্ট্র এমন কিছু রাষ্ট্রীয় কিছু অধিকার আন্দোলন নামে দেখবেন একদল নারী আছে বিশাল বিশাল ফোঁটা নিয়ে, এখানে মাথায় বিশাল বিশাল ফোঁটা নিয়ে তারা আসে। এগুলো হচ্ছে পুরুষ। এগুলো কি? এগুলো আসলে নারী না, এগুলো নারীবাদী পুরুষ। আছে কি না? এরকম আছে। আবার আমাদের দেশে বিশাল বিশাল ব্যারিস্টারি ডিগ্রি আছে। এই সকল নারীরা
এই জাতীয় এলজিবিটি অথবা সমকামীদের পক্ষে তারা কাজ করে। বাংলাদেশের একজন সংবিধান রচয়িতা আছে, তার একজন মেয়ে আছে, তার নাম আপনারা জানেন কিনা? হ্যাঁ, নামের শেষে হোসেন আছে, এতটুকুই। তারা কিন্তু এলজিবিটি প্রতিষ্ঠা করে তাদের মূল মোটো এবং অবজেক্টিভ। এবং আনফর্চুনেটলি বাংলাদেশের যে আদালতের যে সিস্টেম আছে, একেবারে বিচারকদের হেলমে যারা আছেন তাদের থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এরকম অসংখ্য আছে যাদের মূল এজেন্ডা হলো তারা নিজেরাও সমকামীকে সাপোর্ট করে অথবা এলজিবিটি সাপোর্টার। এই সাপোর্টারের কারণে সেখানে যদি আপনি যান তাহলে দেখা যাবে যে আপনার বিপক্ষে হয়তো কোনো রায় চলে আসতে পারে, এমন কোনো অবস্থা হতে পারে। অতএব গোটা সিস্টেমটাকে এলজিবিটি বান্ধব করার একটা প্রচেষ্টা এবং প্রবণতা সর্বত্র আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা এইখানে ইসলাম আমাদের কাছে স্পষ্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এলজিবিটি বা সমকামীকে সাপোর্ট করার কোনো সুযোগই নাই। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা কোথায় হয়েছিল বলেন তো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠালাম, অথবা তাদেরকে বললাম যে লূতকে বললাম তাদেরকে বলার জন্য যে আতাতুনা রিজালা শাহওয়াতা মিন দুনিন নিসা, তোমরা কি নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের প্রতি তোমরা আকৃষ্ট হচ্ছ? এরকম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন ফেরেশতাদেরকে ওই সিদ্ধান্ত এবং দায়িত্ব দিয়ে যে যেন লূত আলাইহিস সালামের জাতিকে, কওম লূতকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিলেন, আল্লাহ তাআলা বললেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিলাম যে তাদের জমিনের নিচুর অংশটাকে উপরে করে দিলাম এবং তাদের এই মাটিকে একেবারে আসমানের এত কাছাকাছি নিয়ে গেলাম যে আসমানের একেবারে কাছাকাছি নিয়ে একেবারে উল্টিয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করা হলো। এমনকি তাদের যে কুকুরগুলো, ওই কুকুরের আওয়াজ পর্যন্ত প্রথম আকাশে যে সকল ফেরেশতারা ছিল সেই ফেরেশতারা পর্যন্ত শুনতে পেয়েছে আতঙ্কে, চিৎকারে। এবং আমি তাদের উপরের অংশ নিচে দিয়ে দিলাম। যখন উপরের দিকে নিয়ে গিয়েছিলাম তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি তাদের প্রত্যেকের জন্য নাম অঙ্কিত পাথর যেন ওদের প্রতি নিক্ষেপ করা হয়। তার মানে সমকামীদের শরিয়া ম্যান্ডেটের শাস্তি হলো পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। এটা কার সিদ্ধান্ত? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। এখন আমাদের যেহেতু শরিয়া বাংলাদেশে কার্যকর নাই, আপনি হয়তো সেই আইন তাদের জন্য কার্যকর করতে পারবেন না। সেই আইন তাদের জন্য কার্যকর হবে, সেটা আজ হোক বা কাল হোক, সেটা এই পৃথিবীতে হোক অথবা আখিরাতে হোক। কিন্তু সমকামীরা সত্যিকার অর্থে তাদের নিজেদেরকে যেই বড় ধরনের বিপদের মুখে ফেলছে, মানব সভ্যতাকে যে বিপদের মুখে ফেলছে, এটা তাদেরকে বোঝানোর দায় এবং দায়িত্ব আমাদের আছে। সম্মানিত ভাইরা, এই জায়গাটিতে আমি লাস্ট 1 মিনিট কেবল আপনাদেরকে বলে যাই, তা হলো সমকামীরা তারা যেহেতু মানসিক সমস্যায় তারা ভুগছে, তাদের মূল প্রবলেমটা কি বলেছি? মানসিক এবং ফিজিক্যাল তাদের কিছু প্রবলেম আছে। এটাকে আপনারা দাওয়াতি মানসিকতা নিয়ে তাদেরকে বুঝান, তাদেরকে বলেন যে ভাই তোমরা বিপদে আছো, তোমরা ভুলে আছো, বোন তোমরা ভুলে আছো, তোমরা এখান থেকে বের হয়ে আসো। বের করার জন্যে তাদেরকে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রদান করুন, তাদেরকে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রদান করুন। এবং কথিত এই পশ্চিমাদের ডায়ালগগুলোতে মন ভুলে যাবেন না। আমার পরবর্তী স্লাইডটা যেটা ছিল, সমকামীরা তারা সমকামী ইত্যাদি শব্দ এখন আর উল্লেখ করে না, তারা এখন বলে ইনক্লুসিভ। তারা কি বলে? ইনক্লুসিভ। এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু, অথবা যারা আন্দোলন করেছেন, আপনারা যারা 24-এর আন্দোলন করেছেন, আপনারাও কিন্তু এই ইস্যুগুলো আপনারা হয়তো বুঝেন না। আপনারা বলেন ইনক্লুসিভ, সবাইকে নিয়ে একসাথে চলি, কোনো ডিসক্রিমিনেশন চলবে না, সবগুলো, অথবা কি, অথবা আপনার সকলের সমান অধিকার, সম অধিকার ইত্যাকার নামে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়, এগুলো সবগুলোই সমকামী শব্দ মূলত। অতএব এই শব্দগুলোর মারপেচ আমাদেরকে বুঝতে হবে। সমকামীদের জন্য এটা অধিকারের ইস্যু নয়। আপনি কি একজন ডাকাতকে বলবেন যে ওর অধিকার আছে, অতএব ওকে ডাকাতি করার জন্য আমি অধিকার দিয়ে দিলাম? নিশ্চয়ই আপনি সেটা বলবেন না। অতএব এটা অধিকারের ইস্যু নয়, এটা বরং বিকৃতির ইস্যু। বরং তাদেরকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমাদেরকে এই মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসা দরকার। আমরা তাদেরকে রক্ষা করার জন্য আমরা দাওয়াতি মানসিকতা নিয়ে তাদের কাছে আসি, একটা পজিটিভ এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করি, একটা সুন্দর এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করি। এবং তারা যাদের খপ্পরে পড়ে আছে, ওই দুষ্ট চক্রের খপ্পর থেকে তাদেরকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাইলে কেবলমাত্র এরা বেঁচে যাবে। কারণ দে আর অলসো আওয়ার ব্রাদার্স ইন হিউম্যানিটি। কারণ তারা আমাদের মানুষ হিসেবে, তারা আমাদের ভাই অথবা তারা আমাদের বোন। অতএব এই অনুভূতি নিয়ে তাদেরকে আমরা ডাকি, তাদেরকে আমরা মানুষ এর কাতারে নিয়ে আসার চেষ্টা করি এবং তাদের সত্যিকার অর্থে আত্মহননের পথ থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা কাজ করি। আর এটা আসলে কোনো অধিকারের ইস্যু নয়, এটা কি
ফাহেশা। এটার নাম কি? ফাহেশা। এটার নাম কি? ফাহেশা। ফাহেশা আল্লাহ তাআলা বলেছেন আল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান। এটা হচ্ছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা। এই অশ্লীলতা থেকে আমাদেরকে অবশ্যই নিজেকে বাঁচাতে হবে এবং রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অশ্লীলতা থেকে নিজেদেরকে রক্ষা করা এবং নিজেদের ক্যাম্পাসের ভাই এবং বোনদেরকে রক্ষা করার মতো সেই মনোবৃত্তি, সেই তৌফিক এবং সেই হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ দাওয়াতি মনোবৃত্তি আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করুন।